বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠেছে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ। তাহলে কি স্বৈরশাসকের হাত থেকে দেশকে স্বাধীন করে নিজেই দুর্নীতিতে জড়িয়েছে? সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার। ফেনীতে প্রতারণা, চাঁদাবাজি ও মানহানির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুনলে আপনারা হয়তো খুশি হবেন। এই নিউজ পোর্টালে আমরা একটা তথ্য সংগ্রহ করেছি। এখানে দেখা যাচ্ছে তারা লিখেছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার। মনে কর 50,000 টাকার 3 পিস পিন্দোস, কেউ মনে কর 800 টাকার কাপড়ের থেকে 8 লাখ টাকার মনে কর শাড়ি পিন্দোস, তখন টি শার্টের গেটআপ, তখন জুতার গেটআপ, তখন চেহারার গেটআপ, তখন সব পাল্টায় গেছে। দীর্ঘ 18 বছর ধরে যে সরকারকে হাঁটারের লেগা বিএনপি জামাত মাঠ পর্যায়ে কাজ করছে, এখন তাদের গেটআপ কেন পাল্টায় নাই? এই আমার মতো শাইনুরের গেটআপ কেন পাল্টায় নাই? তোদের ছাত্রদের সারজিৎ পালাইবা কই? এখন তো বলে খেল শুরু। সারজিৎ সহ 45 জনের পাসপোর্ট জব্দের নির্দেশ। কই যাইবা তোমরা? বাংলাদেশের 3 সাইডে ভারত, এক সাইডে বঙ্গোপসাগর। ভারতে গেলেও মরবা, বঙ্গোপসাগরে গেলে তোমার ইন্দে ডুবা মরবা। আর বাংলাদেশও থাকলে সত্যি কি হাসনাত গ্রেপ্তার হয়েছেন? এই নিয়ে নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি সম্প্রতি সাইবার হামলার শিকার হয়েছে। এরপরই হ্যাকারদের হাত থেকে রক্ষা পেতে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অনেকেই তাদের আইডি ডিসেবল করে রেখেছেন। আমার আইডি আমি ডিএক্টিভ করে রাখছি, কারণ যেহেতু আমাদের তালাত মাহমুদ খান রাফি, চিটংয়ের যে সমন্বয়ক, আমাদের সায়েদ আব্দুল্লাহ অন্যতম অ্যাক্টিভিস্ট, আমাদের ব্যাটসম্যান, ওদের আইডি দুজনেই ডিসেবল হয়ে গেছে। তো এই জায়গা থেকে আমরা আমাদের আইডি গুলো ডিঅ্যাক্টিভ করছি। আসিফের আইডি ডিঅ্যাক্টিভ করছে। সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, এটা কতটুকু সত্য নাকি গুজব তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সত্যি কি সেনাবাহিনীর হাতে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম গ্রেপ্তার। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে। আর নিজস্ব প্রতিবেদক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজ সন্ধ্যা 7টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের একটি ব্যক্তিগত বাসায় বৈঠকের সময় তাকে আটক করা হয়। গ্রেপ্তারের প্রেক্ষাপট, গত কয়েকদিন ধরে সেনাবাহিনীর নজরদারিতে ছিলেন আন্দোলনের একাধিক সমন্বয়ক। আজ সন্ধ্যায় মোহাম্মদপুরের একটি বাড়িতে গোপন বৈঠক খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালায়। প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা জানান, সন্ধ্যা 7টার কিছু পরে হঠাৎ একটি গাড়ি বহরে সে পুরো এলাকা ঘিরে ফেলে। কয়েকজন সশস্ত্র সেনা সদস্য দ্রুত বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং কিছুক্ষণের মধ্যে হাসনাত আব্দুল্লাহকে গাড়িতে তুলে নিয়ে যায়। সেনাবাহিনীর বক্তব্য, সেনাবাহিনী এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে হাসনাত আব্দুল্লাহকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আমার সাথে যুক্ত আছেন জনাব আতার হালাদার। তিনি এই বিষয়ে ব্যক্তিগতভাবে খবর নিয়েছেন। আমি তার কাছ থেকে এই খবরের সত্যতা একটু জানতে চাইবো। জনাব আতার হালাদার, আপনি যদি এই বিষয়ে একটু সত্যতা জানাতেন। আসলে এই বিষয়টা নিশ্চয়ই খবর নিয়েছেন। আমরা গতকালকে আপনি বলেছিলাম যে আসলে সমন্বয়কদের এই নানাবিধ কৃতকর্ম এবং অপরাজনীতির কারণে আসলে সরকার এবং সেনাবাহিনী বিভিন্নভাবে বিব্রতকর অবস্থায় পড়ছে। এবং লাস্ট যে 31শে ডিসেম্বরে যে প্রোগ্রামটার ব্যাপারে বা ঘোষণার যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারে কিন্তু আসলে এটা রাষ্ট্র কিন্তু ভালোভাবে নেয় নাই, সেনাবাহিনী বা সরকার ভালোভাবে নেয়নি, যার জন্য ওদের একটা মনিটরিং এ রাখা হয়েছিল। গতকালকে আমরা ফেসবুক আইডি ওদের হ্যাক হয়ে গেছে বলতে, কিন্তু সেটা আমি আপনাকে যুক্তি দিয়ে বুঝিয়েছি যে এটা হ্যাক হওয়ার পসিবিলিটি খুব কম। এটা ওরা বলতেছে ডিএক্টিভ করছে। একসাথে এত লোকের ডিএক্টিভ করার কোনো সুযোগ নেই বা করার কথাও না। এটা যেটা করেছিল, আমি যেটা খবর পেয়েছিলাম কালকে, যে সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী তাদের আইডি গুলোকে তাদের কবজায় নিয়েছে কিছু তথ্য উদ্ঘাটন করার জন্য। হয়তো সেরকম কিছু ঘটনা পাওয়া গেছে এবং সেই জন্য হয়তো তাকে নিয়েছে। তবে আমি যেটা বিশ্বস্ত খবর পেয়েছি,
তাকে তুলে নেওয়া হয়েছে হয়তো জিজ্ঞাসাবাদের জন্য, বাট এখনো গ্রেপ্তার করেছে এরকম কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। আচ্ছা, এটা কি হতে পারে যেহেতু সেনাবাহিনীও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এবং এই জঙ্গি সমন্বয়কগুলো ষড়যন্ত্রের সাথে লিপ্ত, তাদের সাথে বৈঠক করার জন্য নিতে পারে, এটা তো হতে পারে নাকি? যেহেতু আপনি নিশ্চিত হতে পারেন না কোনো গ্রেপ্তার কিনা বা এমনি নিয়ে গেছে, অনেক সময় প্রশাসনের লোকজন এই ধরনের লোকজনের সাথে নিয়ে যায় কথাবার্তা বলার জন্য, তো কোনটা আসলে কোনটা কি আসলে ওদের বিতর্কিত কর্মকাণ্ড এবং 31 তারিখে ওরা কিন্তু যে হুঙ্কার দিয়েছিল যে 2 লাখ 4 লাখ লোক এখানে অ্যাটেন্ড করবে, কিন্তু শিবিরের লোকজন এখানে জোগাড় করো, আসলে ওরাও তো শিবিরের ছেলে পেলে, মানে ঘাপটি মেরা শিবিরের রং বদলানো শিবিরের ছেলে পেলে, তো এগুলো আসলে ওরা শিবিরের সহায়তা নিয়ে, জামাতের সহায়তা নিয়ে এখানে অনেক লোক দেখানোর একটা চেষ্টা করেছে, বাট সেটাতেও সফল হয়নি। আমরা কালকে বলেছি 4 থেকে 5,000 লোক হয়তো সর্বোচ্চ হতে পারে, এবং সেটা আসলে ওরা যেটা প্রোপাগান্ডা করেছে এবং ওদের যে গ্রহণযোগ্যতা নাই, এবং ওরা যে এই ধরনের একটা এই ঘোষণাপত্র, বিপ্লবী ঘোষণা দিতে চেয়েছে, এটা সরকারকে এবং সেনাবাহিনীকে যথেষ্ট বিব্রত করেছে। কারণ এই ধরনের ঘোষণা যদি আসতো এবং সেটা বাস্তবায়ন হতো, তাহলে কিন্তু এই সরকার বা এই সিস্টেম কিন্তু থাকতো না, এবং এই সিস্টেমকে ব্রেকডাউন হয়ে যেত। রাষ্ট্রপতি হতে শুরু করে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের কেউ কিন্তু পদাধিকার বলে বা সাংবিধানিক পদে থাকার অধিকার বা ছিল না। সেক্ষেত্রে নতুন সিস্টেমে কিন্তু নতুন রাষ্ট্রপতি, নতুন উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বা নতুন সেনাপ্রধান কিন্তু ঘোষিত হতে পারতো, একটা সম্ভাবনা ছিল। সমন্বয়কদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ছিল অন্যতম একটা উদ্দেশ্য, যেমন এর আগে রাষ্ট্রপতিকে তারা সরাতে চেয়েছে, পারেনি। রাষ্ট্রপতিকে সরানোর পরে তাদের টার্গেট ছিল যে সেনাপ্রধানকে সরাবে, কারণ সেনাপ্রধানকে ওরা বিশ্বাস করতে পারছে না। হ্যাঁ, যেহেতু শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছে, সেই জন্য তারা এখনো বিশ্বাস করতে পারছে না সেনাপ্রধানকে। সবকিছু মিলিয়ে ওরা আসলে এমন বিতর্কিত কাজগুলো করেছে যেটা সেনাবাহিনী এবং সরকারকে বিব্রত করেছে, এবং সরকার এই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী এরা একটা ব্যবস্থা বা ওদেরকে ওদের কর্মকাণ্ড কাদের সাথে কি বিষয় আছে, আমার মনে হয় যে এই বিষয়টা উদ্ঘাটন করার জন্য সেনাবাহিনী হয়তোবা এমন হতে পারে দেশপ্রেমিক সৈনিকরা চেষ্টা করছে দেশ বাঁচানোর জন্য, অন্তত এই ধরনের এই সন্ত্রাসী এবং জঙ্গিদেরকে দমন করে বা যে কোনো সময় অ্যারেস্ট করে এই দেশকে বাঁচানোর পদক্ষেপ নিতে পারে বলে আমার ধারণা। ধন্যবাদ, সুন্দর বলেছেন। আসলে দেখা যাক, তাহলে আমরা পরবর্তী খবরের জন্য অপেক্ষা করি। যেহেতু অফিসিয়ালি কোনো বিবৃতি পায়নি সেনাবাহিনী থেকে, স্থানীয় বাসিন্দারা দাবি করছে, সুতরাং দেখি অবস্থাটা আসলে গ্রেফতার নাকি তার সাথে জিজ্ঞাসাবাদ কোনটা আসলে সেটা পরবর্তীতে হয়তো জানা যাবে। আজ ততক্ষণ আপনারা ভালো থাকুন প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ, আবারও কথা হবে। দর্শক, আজকে সকাল থেকেই একটা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ঘুরপাক খাচ্ছে এবং বেশ আলোচনা এবং বেশ সমালোচনা হচ্ছে। নিউজটা হচ্ছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। দর্শক, নিউজটি দেখার পর আমার মাথা গরম হয়ে যায়। এরপর আমি অনলাইন এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে সর্বশেষ একটা আপডেট পেয়েছি। আসলেই কি হাসনাত আব্দুল্লাহ গ্রেপ্তার হয়েছে সেনাবাহিনীর হাতে? দর্শক, আমি একটু বিস্তারিত একটু পড়ি, তাহলে বুঝতে পারবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার 2 জানুয়ারি সন্ধ্যায় সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে, এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। সেখানে নকিব আশরাফ নামে এক ব্যক্তি লিখেছেন, হাসনাতকে সন্ধ্যা 6টায় আটক করে ঢাকা সেনানিবাসে এনে দীর্ঘ 5 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে 4 জন উপদেষ্টা এবং ঢাবির 3 জন জামায়াতপন্থী শিক্ষক মিলে সেনাপ্রধানের কাছে হাসনাদের মুক্তির বিষয়ে কড়া জোরে অনুরোধ করে মুক্ত করে আনেন হাসনাত আব্দুল্লাহকে। এরপর খবরে বলা হচ্ছে, নিজের ফেসবুকে পোস্ট করা নকিব দাবি করেন, ছেড়ে দেওয়ার আগে হাসনাতকে উলঙ্গ করে 2 ঘন্টা ফ্লোরে শুয়ে রেখে, অর্থাৎ ফ্লোরে ফালিয়ে বেতের আঘাত করা হয়। একটি বেসরকারি টিভির ফটো কার্ডের
আদলে একটি ফটো কার্ড খবরটি প্রচার হলে সেটি বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে দেখেন, রিউমার স্কিনার টিমের অনুসন্ধানে জানা যায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনানিবাসের হাতে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার হয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা, শীর্ষক দাবিটি সঠিক নয়। সে সময় হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলেও জানান রিউমার স্কিনার। এছাড়াও রিউমার স্কিনার বলেছেন, সেদিন হাসনাত আব্দুল্লাহ সকাল থেকে কুমিল্লাতেই অংশগ্রহণ করেছিলেন। তো দর্শক শ্রোতা, এরপর সর্বশেষ যে আপডেটটি আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওয়ে থেকে, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের তথ্যটি একেবারে প্রোপাগান্ডা, একেবারে মিথ্যা, একেবারে গুজব। তো দর্শক শ্রোতা, দেশ টিভির তাদের যে ফেসবুক অনলাইন পোর্টাল আছে, সেখানে দেশ টিভির একটা ফেক অনলাইন পোর্টালের মতো তৈরি করে একটা পেজ তৈরি করে সেখানে বলা হচ্ছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। সেনাবাহিনীর ফ্লোরে নিয়ে গিয়ে উলঙ্গ করে 2 ঘন্টা বেধড়ক মারধর করা হয়েছে, বেধড়ক হাসনাত আব্দুল্লাহকে পিটিয়েছে। এমন নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক, টিকটক, ইউটিউব এরকম জায়গায় বেশ ছড়িয়ে গিয়েছে। সকাল থেকেই এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা এবং অনেক সমালোচনা হচ্ছে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, ভাই এই বিষয়টি কি সত্য? তো দর্শক শ্রোতা, যারা এই বিষয়টি নিয়ে একেবারে একটা থমথমের মধ্যে ছিলেন, আপনারা একেবারে একটা অনিশ্চিত জায়গার মধ্যে ছিলেন, তারা এবার পরিষ্কার নিশ্চিত থাকেন, হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়নি। হাসনাত আব্দুল্লাহর নামে যে কথাটি ছড়ানো হয়েছে সেই কথাটি একেবারে প্রোপাগান্ডা, একেবারে মিথ্যা, একেবারে গুজব। তো দর্শক শ্রোতা, এমন কোনো আপডেট হলে আমাদের কাছ থেকেই সবার আগে আপনারা পাবেন, যেহেতু আমরা নিউজ পোর্টাল নিয়ে কাজ করি। তো দর্শক শ্রোতা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং সমন্বয়কদেরকে নিয়ে অনেক গুজব ছড়ানো হচ্ছে। সমন্বয়কদেরকে নিয়ে বিভিন্ন প্ল্যানিং করছে অনেক সন্ত্রাসীরা। তো দর্শক শ্রোতা, যাই হোক, সেদিকে আর যাব না। অবশ্যই সর্বশেষ আপডেট এটাই, একেবারে 100% শিওর আপডেট। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তারের তথ্য সঠিক নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গতকাল যখন আমরা শুনতে পেয়েছি যে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও সহ মাওলানা সাদ উনার আজকে সকাল 10টার মধ্যে ওনাকে ভিসা দিতেই হবে, যদি না দেওয়া হয় তাহলে ঘেরাও কর্মসূচি হবে এবং শহীদ মিনার থেকে আরো কঠোর কোনো কর্মসূচি দেওয়ার ঘটনা ঘটতে পারে। আমরা সম্প্রীতির একটা বার্তা নিয়ে আমরা সব জায়গায় যাচ্ছি। আমরা দেখেছি যে এই তাবলিগে জামাত সারা পৃথিবীর মধ্যে একটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এটা একটা আমাদের দেখা যায় খুব সম্ভবত আমাদের হজের পরবর্তীতে এত বড় মুসলমানদের জমায়েত এটা তাবলিগে জামায়াতের মধ্যে হয়। তো যেহেতু বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশের দিকে যাচ্ছিল, কিছুদিন আগেও আমরা দেখেছি একটা প্রোগ্রাম হয়, আবার তার পাল্টা প্রোগ্রাম হয়, আবার যেন অনাকাঙ্ক্ষিত পরিবেশ না তৈরি হয় সেজন্য আমরা গতকাল উভয় পক্ষের সাথে আমরা ফোনে কথা বলে আজকে রাত 11টায় আমি টঙ্গীতে যাই। আমি সার্জিস সহ আমাদের আরো কিছু গাজীপুরের কিছু আমাদের যারা ছোট ভাই আছে, তারপরে আমাদের যারা এই বিষয়ে পরামর্শ দেন তাদের সাথে কথা বলে আমরা গিয়ে সেখানে আমরা যেন আগামীকাল পরিস্থিতি কোনোভাবেই অপ্রত্যাশিত না হয় সেজন্য আমরা পন্থী হিসেবে যারা পরিচিত তাদের সাথে কথা বলেছি, এবং কথা বলার একটা পর্যায়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাই যে তারা আগামীকালের যেই উপদেষ্টা কার্যালয়ের ঘেরাওয়ের যে কর্মসূচি সেটি প্রত্যাহার করবেন। কারণ উপদেষ্টার সাথে টেবিল ডিসকাশন, যেহেতু টেবিলে বসে আলোচনা করার সুযোগ থাকবে,
সেই জন্য হচ্ছে আমরা আমরা হচ্ছে আহ, আমরা করব, টেবিলেই বসে ডিসকাশন হবে, সুতরাং ঘেরাও কর্মসূচি আমাদের প্রত্যাহার করা হয়েছে। মানে আপনারা একদম পুরোপুরি প্রধান উপদেষ্টার সাথে বসার একটা ব্যবস্থা করে ফেলেছেন, তাদেরকে কথাও দিয়েছেন আজকে? না না, প্রধান উপদেষ্টার সাথে না, কারণ এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সহ ধর্মীয় উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা, হ্যাঁ হ্যাঁ, ধর্মীয় উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা, অর্থাৎ উনাদের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নেবেন এই ধরনের ঠিক। একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। অর্থাৎ রাস্তায়, অর্থাৎ প্রধান উপদেষ্টা ঘেরাও কার্যালয়ের যে কর্মসূচিটি, সেটি থেকে তারা সরে এসেছিলেন। এবং দ্বিতীয় একটি সিদ্ধান্ত হয় সাদ পন্থীদের, যে মাওলানা সাদের ভিসা যে জটিলতা রয়েছে, এই ভিসা জটিলতাও তারা বলেছেন যে তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে ভিসা জটিলতাটিও তারা টেবিলে বসে সমাধান করবে। প্রয়োজনে 2টা আলোচনার জায়গায় 3টা হতে পারে, 3টার জায়গায় 5টা হতে পারে, তবে সেটা আলোচনার মধ্য দিয়ে সেটি সমাধান করবেন। তৃতীয়ত তারা আরেকটি বিষয় তারা বলেছেন যে সেটি হচ্ছে একটা জোর একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে তাবলিগে জামাতের মধ্যে হয়, সেটি তারা 25 তারিখ পর্যন্ত টঙ্গীতে করবেন। এবং টঙ্গীতে তারা 25 তারিখ আসর নামাজের পরে টঙ্গীর মাঠ ছেড়ে দিবেন, যেটি এখন জুবায়ের পন্থী যারা রয়েছেন তাদের তারা যেটির পরিচালনা এখন করছেন, তাদের তত্ত্বাবধানে যেটি এখন রয়েছে। এখন আমরা আমাদের জায়গা থেকে একটা ভিডিও বার্তা সব জায়গায় ছড়ানো হচ্ছে, বা একটা ভিডিও বার্তা করা হয়েছে যে আমরা সিদ্ধান্ত দিয়ে এসেছি। বিষয়টি এমন ছিল না, বরং আমরা তাদের সাথে বলেছি যে আজকে এই মিটিং এ, খেয়াল করুন, আমরা বলেছি এই মিটিং এ আজকে 3টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ওই মিটিং এ। রাতে নাম্বার হচ্ছে, এটা রাত কটা বাজে আপনারা ওখানে গিয়েছেন? রাত তখন 12টা প্লাস, 12টা সাড়ে 12টা বাজে। অর্থাৎ আচ্ছা। অর্থাৎ ওই মিটিং এ, অর্থাৎ আমরা যখন টঙ্গীতে কথা বলছি ওই মিটিং এ 3টি সিদ্ধান্ত হয়েছে। 1, উপদেষ্টা কার্যালয়ের ঘেরাও কর্মসূচি প্রত্যাহার। 2, মাওলানা সাদের ভিসা জটিলতা, সেটিও হচ্ছে আলোচনার মধ্য দিয়ে এই সিদ্ধান্ত হবে। তৃতীয়ত, এই জুরের যে বিষয়টি, 25 তারিখ তারা মাঠ ছেড়ে দিবে, আসর নামাজের পরে আবার জুবায়ের পন্থীদের তত্ত্বাবধানে দিয়ে দিবে, এটি 25 তারিখ। এই 3টি সিদ্ধান্ত হয়েছে। তবে যেটা ভিডিওতে দেখা যায়নি, তবে সেটা হচ্ছে আমরা এরপরে আমরা কাকরাইলে আসবো। কাকরাইলের যেই মাওলানারা রয়েছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে, উভয়ের সাথে। অর্থাৎ সেখানে মাওলানা মামুনুল হক, মাহফুজুল হক সহ অন্যান্য যে মাওলানা রয়েছে তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে যে টঙ্গী থেকে ফিরে আমরা কাকরাইলে আসব, কাকরাইলে এসে আবার আলোচনা করব, করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা টঙ্গীতে এই কথা দিয়ে আমরা যখন দ্রুত, আমাদের সেখানে তারা খাওয়ারও আয়োজন করেছে, আমরা দ্রুত করার জন্য, যেহেতু 1:30টা বেজে গিয়েছে, এখানে আবার একটা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কারণ ঢাকার বাইরে থেকে মানুষ আসছে উপদেষ্টা কার্যালয় ঘেরাও কর্মসূচির জন্য, তাদেরকেও অ্যাকোমোডেট করার একটা বিষয় আছে। তাদেরকে বিভিন্ন জায়গায় হচ্ছে তারা কি জোর করবে নাকি উপদেষ্টা কার্যালয় ঘেরাও, বার্তা স্পষ্ট হওয়ার জন্য আমরা দ্রুতই আবার হচ্ছে আমার মনে আছে আমরা থেকে টঙ্গী থেকে 1:11-তে আমরা টঙ্গী থেকে আমরা রওনা হই, এবং 2টার দিকে এসে আমরা কাকরাইলে পৌঁছাই। এবং কাকরাইলে মাওলানা মাহফুজুল হক হুজুর এবং হচ্ছে মাওলানা মামুনুল হক হুজুর, আমরা সহ অন্যান্য যারা আলেম রয়েছেন, আমরা তাদের সাথে বসি 2টা থেকে শুরু করে 4টা, 4:30 পর্যন্ত, 4:30 পর্যন্ত এই 2.5 ঘন্টার সময় আমরা সেখানে ছিলাম। ওই আলোচনাকালীন আমরা দেখেছি, বা ওই আলোচনাটা যখন চলছে তখন আমরা দেখছি যে বিভিন্ন ভিডিও বার্তা দেওয়া হচ্ছে যে আমরা নাকি সিদ্ধান্ত দিয়ে চলে আসছি, আমরা নাকি বলেছি যে জোট হবে, মাঠ ছেড়ে দিতে হবে, এবং কারো মধ্যস্থতায় আমাদের হচ্ছে আমাদের সাথে মধ্যস্থতা হয়েছে। বিষয়টা মোটেও এমন ছিল। এই ভিডিও কারা ছড়াচ্ছে? এই ভিডিওটি আমরা হচ্ছে যারা হচ্ছে জোর করতে চেয়েছে, যারা আগামীকাল কর্মসূচি দিতে চেয়েছে তাদের মধ্য থেকে ছড়ানো হয়েছে। এবং আমরা মাওলানা মামুনুল হক সাহেবের উপস্থিতিতেই এবং মাওলানা মাহফুজুল হক সাহেবের উপস্থিতিতেই আমরা সাতপন্থী যারা রয়েছে তাদের সাথে আমরা ফোনে যোগাযোগ করেছি, এবং আমরা ওখানে বসে আমরা উনাদের উপস্থিতিতে আমরা বলেছি যে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আপনারা ধৈর্য ধরুন, আমরা একসাথে মিটিং করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব। সুতরাং সেই পর্যন্ত কোনো আংশিক কোনো ভিডিও আপনারা ছড়ানো থেকে বিরত থাকুন।
কোনো আংশিক কোনো ভিডিও ছড়ানোর কোনো প্রয়োজন নেই। এই বিষয়টা আমরা বলেছি, ওনাদের উপস্থিতিতেই বলেছি। এবং সেক্ষেত্রে যেটা হয়েছে যে উনারা বলেছেন যে ঠিক আছে আমরা ভিডিও ডিলিট করে দিচ্ছি, আমরা আমাদের সবাইকে শান্ত থাকতে বলছি। কিন্তু ঘটনাটি পরবর্তীতে আমরা রাত ২টার পরে ২টা-২:৩০টার পরে আমরা ওখানের সাতপন্থীদের যিনি এই বাংলাদেশের যে মাওলানা আমরা মাওলানা ওয়াসিফ উদ্দিন হুজুরের সাথেও আমরা কথা বলেছি। উনিও আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটবে না এবং ওনারা আলোচনা চূড়ান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু আমরা পরবর্তীতে ২টা-২:৩০টার পর থেকে আর তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। আমাদের বারবার আমরা ফোন দিয়েছি, ফোন রিসিভ হয়নি এবং আমরা দেখেছি যে সেখানে যে ঘটনাটি ঘটেছে মাদ্রাসাতে হামলা করা হয়েছে এবং সেখানে ২ জন মৃত্যুবরণ করেছে এবং আরো বেশি হতে পারে শুনেছি। আরো কিছু হতে পারে এবং একটা উল্লেখযোগ্য সংখ্যক হসপিটালাইজড করতে হয়েছে, যেটা আসলে খুবই অপ্রত্যাশিত। কারণ আলোচনাটা চলছিল, আলোচনা চলছিল। এক্ষেত্রে ২টা সমস্যা হয়েছে। এক হচ্ছে এখানে আমাদেরকে ভিলেন বানানো হয়েছে যে আমরা একটা পক্ষকে আমরা সমর্থন দিয়ে এসেছি। বিষয়টা মোটেই এমন ছিল না, বরং আমরা ২ পক্ষের সাথে আমরা কথা বলছিলাম, আলোচনা চালাচ্ছিলাম। এখন প্রশ্ন আসতে পারে আমরা কারা, আমরা এই দায়িত্ব আমরা কেন নিব? না, আপনাদেরকে কি মেনেছে কিনা তারা, এবং ২ পক্ষ কি সেখানে ছিল? আমরা ২ পক্ষের সাথে আলাদা আলাদা, অর্থাৎ রাতের 11:30 থেকে 12:30 পর্যন্ত 1টা পর্যন্ত টঙ্গীতে গিয়েছি এবং তারা আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণই কথা বলেছে, বেশ সৌহার্দ্যপূর্ণই, এবং বলেছে যে এই 3টা বিষয়। তবে আমরা বলেছি চূড়ান্ত সিদ্ধান্ত আমরা একসাথে কাকরাইলে যাই, কাকরাইলে কথা বলে ওনাদেরকেও জানাই যে ওনারাও আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেছেন। মাওলানা সাদ সাহেব দেশে আসবেন কি আসবেন না এটা নিয়েও টেবিলে কথা বলবেন। তবে ওনারা জোর করতে চেয়েছেন এই বিষয়ে আপনাদের মতামত কি, যেহেতু মাঠ এখন আপনাদের তত্ত্বাবধানে রয়েছে। অতএব এই আলোচনা চলাকালীনই ঘটনাটা ঘটেছে। আলোচনা চলাকালীন বিষয়টা যদি এমন হতো যে আমরা ওই যে ওখানে সিদ্ধান্ত দিয়ে আসতাম, তাহলে তো আর কাকরাইলে আসার প্রশ্নই ছিল না এবং কাকরাইলের হুজুরদের সামনে বসে আমরা ওনাদের সাথে ফোনে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে আসলে একটা একটা মিস ইনফরমেশন এবং হাফ ইনফরমেশন ছড়ানো হয়েছে, যা খুবই অপ্রত্যাশিত। জি, তো এর প্রেক্ষিতে এতগুলি মানুষের প্রাণ গেল। এখন এরপর কি এই পর্যন্ত এদের কারোর সাথে আর যোগাযোগ করতে পারেন? মানে যারা ছিল ওখানে, যারা আপনাকে কথা দিয়েছে যে কোনো কিছু করবে না, এরপরেও এই ঘটনাটা পরে কিভাবে করলো তারা এসে? আমরা ওনাদের সাথে এখনো যোগাযোগ করার চেষ্টা করছি। তো সবার বক্তব্য যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এটা মানে অপ্রত্যাশিত ভাবে হয়ে গিয়েছে, তারাও চায়নি এই ধরনের ঘটনা এবং নেতৃবৃন্দ যারা আপনাদের সাথে ছিল তারা চায়নি, কিন্তু ঘটনাটা ঘটে গিয়েছে বা ঘটনাটা হয়ে গেছে। কারা ঘটিয়েছে সেখানে আপনাদেরকে কথা দিল? আমরা আমাদের জায়গা থেকে ধর্মীয় বিষয়ে মন্তব্য করার কোনো ধরনের যেই জ্ঞান থাকা প্রয়োজন সেটা আমাদের নেই। তো আমি ধর্মীয় কোনো বিষয়ে, অর্থাৎ এই বিষয়ে কে বঞ্চিত না, আমরা এই বিষয়ে কোনো মতামত আমরা দিতে যাচ্ছি না। এটি যারা আলেম ওলামা রয়েছেন তারা পারস্পরিক ভাবে বসে সিদ্ধান্তটি নিবেন, কারণ এই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত আলেম ওলামারাই নিবেন। আমরা শুধু যেটি চেয়েছি সেটি হচ্ছে যেন কখনোই সংঘর্ষে না যায় এবং উভয় পক্ষের আলেম ওলামাগণ, আমি আপনার সামনে বলতে পারি উভয় পক্ষের আলেম ওলামাগণের কাছে আমাদের এই প্রস্তাবটাই ছিল যে দয়া করে বাংলাদেশের পরিস্থিতি বুঝে, বর্তমান যে সিচুয়েশন এটা বিবেচনা করে, বা বর্তমান সিচুয়েশন যে কোনো পরিস্থিতিতে আমরা আলেম ওলামারা যারা সমাজের পথ দেখায়, যারা সমাজে গ্রহণযোগ্য মানুষ হিসেবে পরিচিত, যাদেরকে আমরা সম্মান করি, যাদেরকে আমরা মানি, তাদেরকে আমরা মুখোমুখি অবস্থানে দেখতে চাই না। মত পার্থক্যগুলো টেবিলে আলোচনার মধ্যে দিয়ে সমাধান হোক। সুতরাং আমরা 2 জন হই 5 জন হই, এটা কখনোই যেন সংঘর্ষে না যায়, কখনোই যেন এটা রাস্তায় না যায়। এই বিষয়টাই, এই বার্তাটাই আমাদের 2 পক্ষেই ছিল এবং 2টা পক্ষই আমাদের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ ভাবে আলোচনা করেছিল। কিন্তু কিছু ভিডিও, তারপরে একটা
এই বিষয়গুলো আসলে আমাদেরকে খুব আশাহত করেছে। এটা খুবই দুঃখজনক। আমি দুই পক্ষের দুজনকে আমি আপনার সাথে একটু রাখার চেষ্টা করেছি। এক পক্ষের একজন যুক্ত হয়েছে জুবায়ের ফরিদ নামক একজন। জনাব জুবায়ের ফরিদ, আপনার একটু পরিচয় শুনি এবং আপনি একটু দয়া করে বলবেন যে এত বড় ঘটনাটা ঘটে গেল, কারা ঘটিয়েছে, যেখানে আহ হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম সাত পদ্ধতির সাথে এবং আপনাদের পদ্ধতির সাথে কথা বলেছে যতটুকু জানি। এরপরেও ঘটনা কারা ঘটালো, কি উদ্দেশ্যে ঘটালো? প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি মাওলানা জুবায়ের ফরিদ, দারুল উলুম হাটহাজারী চট্টগ্রাম থেকে ফারেক, এবং সেখান থেকে উচ্চতর হাদিস গবেষণা বিভাগ পড়েছি এবং দাওয়াত ও তাবলীগের আলমী শুরা মাওলানা জুবায়ের সাহেবের অধীনে 1 বছর সর্বোচ্চ কোর্স যেটা যেটা মাওলানা সাহেব নিজেও দেন নাই, সেই 1 বছর আমি সফর করেছি দাওয়াত তাবলীগে 2021 সালে। তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি যাত্রাবাড়িতে ছিলাম, আমার বাসা যাত্রাবাড়িতে। তো যে ঘটনা ঘটছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইজতেমা 2টা পর্ব হবে। একটা পর্ব আমরা করব, একটা পর্ব সাতপন্থীরা করবে। আমরা প্রথম পর্ব করব এবং ইজতেমার মাঠ আমরা প্রস্তুত করব। ইজতেমার মাঠ প্রস্তুত করার জন্য ইজতেমার মাঠ আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো আমরা ইজতেমার মাঠ প্রস্তুতের জন্য কাজ করতেছিলাম এবং ইজতেমার মাঠ কাজ করতে গিয়ে পাহারার সাথী থাকে, কাজ করার সাথী থাকে, বিভিন্ন ধরনের সাথী থাকে। তো আমরা কাজ করা অবস্থায় ওখানে ছিলাম এবং জুড়ের ব্যাপারে সরকার থেকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো সর্বোপরি যে বিষয়টা, যে দাওয়াত ও তাবলীগের মধ্যে যে বিভক্তিটা, সেই বিভক্তির ক্ষেত্রে বিগত যে সরকার ছিল, সেই সরকার আমাদের উপর অনেক জুলুম নির্যাতন করছে এবং হাসনাত ভাই বলেছেন যে আলেম ওলামার বিষয়ে ওনারা কথা বলতে চান না, ধর্মীয় বিষয়ে, সেন্সিটিভ বিষয়ে কথা বলতে চান না, তাদের জানাশোনা কম। আমি এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। উনি ওয়াসিফ সাহেবের নাম নিতে সময় গিয়ে বলছেন মাওলানা। ওয়াসিফ সাহেব কোনো মাওলানা না, এবং আলেম উলামাদের আলমী শুরা যেটা সাদ সাহেবকে পছন্দ করে না, তাদের সাথে আলেম উলামা আছে। আর সাদপন্থীদের সাথে উলামায়ে কেরাম যারা আছে, অধিকাংশ দেখা যায় যারা জেনারেল সাথী, তারাই নেতৃত্ব দেন। যেমন আমরা আসলে সাতপন্থীদের কে মাওলানা নন, এরপরে ওখানে তারা কি সঠিক কথা আছে নাকি ব্যাটিক কথা আছে, ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে, এটা নিয়ে যেমন হাসনাত আব্দুল্লাহ কিছু জানে না, আমি তেমন কিছু জানি না। আমাদের কথা হলো যে ঘটনাটা ঘটেছে, আমরা আপনাদের ফলোয়ার হিসেবে এবং আমরা ইসলাম ধর্মের একজন সমর্থক বলুন এবং ধর্ম পালনকারী হিসেবে আমরা কিন্তু আসলে এই বিষয়গুলো, খুব অভ্যন্তরীণ বিষয়গুলো জানতে চাই না। আমাদের কথা হলো যে এই যে দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে আসলো, এতদিন পর্যন্ত আপনারা এগুলো প্রতিদিন শুনে আসছি যে আপনাদের মধ্যে একটা দূরত্ব রয়েছে, একটা বিতর্ক রয়েছে, এগুলিকে ঘুচিয়ে কেন আপনারা এই পর্যন্ত একটা মানে একটা স্বাভাবিক পর্যায়ে আসতে পারলেন না? একটা খুনোখুনি অবস্থায় আসতে হলো কেন? এটা আর কোন পর্যায়ে যাবে? এবং এই ঘটনা ঘটানোর পেছনে গত রাত কারা দায়ী এখানে? গত রাত তো আমরা তো মাঠের মধ্যে ইজতেমা তো শুরু হবে সামনে কয়েকদিন পরেই। ইজতেমার মাঠ প্রস্তুত করার জন্য আমরা কাজ করতেছি। যারা কাজ করতেছিল তাদের উপরে সাতপন্থীরা গিয়ে হামলা করে যে নিহতের ঘটনা ঘটছে, আমাদের লোক নিহত হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একজন ব্যক্তি। আপনারা কিভাবে বলেন সাতপন্থীরা হামলা করে? সাতপন্থীরা তো হাসনাত আব্দুল্লাহদেরকে কথা দিয়েছিল যে তারা ইয়ে করবে, সেখানে আপনারা কিভাবে শিওর হলেন যে সাতপন্থীরা হামলা করেছে? সাতপন্থীরা আমরা তাদের বিভিন্ন ওই ফেসবুকে, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখেছি তারা এখানে আসবে। আগে থেকে তাদের ঘোষণা ছিল এবং তাদের ঘোষণা অনুযায়ী তারা বিভিন্ন ভিডিও এসে এখানে প্রকাশ করছে এবং বর্তমানে মাঠ তাদের দখলে রয়েছে। আমাদের সাথীদেরকে মেরে ওখান থেকে অনেককে ভাগায় দিছে। মাঠের ভিতরের পরিস্থিতি কি এখন আমরা শিওর জানি না, তবে সাতপন্থীরা মাঠের ভেতরে অবস্থান করতেছে এবং 5 নাম্বার গেট ওরা ভেঙ্গে ভিতরে ঢুকছে। সেখানে সেনাবাহিনী পর্যন্ত টিকতে পারেনি, এত পরিমাণ সাথী তারা একসাথে ঢুকছে এবং আমাদের সাথীরা ঘুমন্ত ছিল। আমি একজন সাথীর ভিডিও দেখেছি, সেখানে সাথী বলতেছিল যে আমি ফজরের ওয়াক্ত হয়েছে, উজু করতে উঠছি, অতর্কিত ভাবে আমার উপরে হামলা চালানোর পর সে রক্তাক্ত হয়ে যায়। আচ্ছা, হামলাটা ছাত্রদের চালিয়েছে এটা নিশ্চিত।
কিন্তু আরেকটা বিষয়, সাতপথে একজন বক্তা আমার সাথে যুক্ত হয়েছে, আমি আসছি আপনার কাছে আগে। আরো একটা বিষয় যেটা হুম, এই জি ওই বলবো। অভিযোগটা নিয়ে একটু শুনতে চাই। জনাব মুয়াজ্জম, শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শুনতে পাচ্ছি। আপনার কাছে একটু শুনতে চাই যে আপনারাই আপনারাই অনেকটা, আমরা আসলে এই সম্পূর্ণ বিষয়টাই আরো তদন্ত পর আসলে মূল বিষয়টা অবশ্যই আমাদের সামনে আসবে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করব। কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে একটা বেশ সরব একদম পুরোপুরি যারা ধর্ম পালন করেন, যারা তাবলিগ করেন বা না করেন, সবাই মোটামুটি উদ্বিগ্ন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল। সবারই একটা অভিযোগ, মোটামুটি সোশ্যাল মিডিয়া যা দেখা যাচ্ছে যে সাতপন্থীরা গিয়ে আপনার টঙ্গী থেকে এই ধরনের একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আসলে আপনার কাছে একটু শুনতে চাই, আপনারা আসলে কি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কালকে রাত থেকেই টঙ্গী ইজতেমা ময়দানের পশ্চিম পাশে বেলাল মসজিদ, যেখানে আমরা সারা বছর দাওয়াত ও তাবলীগের কাজ পরিচালনা করি, সেখানে উপস্থিত ছিলাম। তো সরকার কর্তৃক আমাদেরকে জোর করার জন্য ডিয়াবাড়িতে একটা জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো সরকারের সাথে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি যে ডিয়াবাড়ির জায়গাটা অত্যন্ত সংকীর্ণ, ছোট। 30,000 মানুষ সেখানে উপস্থিত হলে আর লোক ধারণের জায়গা থাকবে না। পাশাপাশি সেখানে কোনো ইউটিলিটি সাপোর্ট নাই, পানি নাই, গ্যাস নাই, টয়লেটের ব্যবস্থাপনা নাই, শামিয়ানা করার মতো পর্যাপ্ত ব্যবস্থাপনা নাই। তখন সরকার আমাদেরকে বললেন যে আজকে যা 18 তারিখ গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে সকাল 10টায় উপদেষ্টাদের সাথে। তো এই মিটিং এর পরে সিদ্ধান্ত হবে যে আমাদের এই ব্যবস্থাপনাগুলি কিভাবে হবে। তো আমরা বললাম, যেখানেই ব্যবস্থাপনা হোক, সেটা টঙ্গী ইজতেমা ময়দানে হোক আর বাইরে কোথাও হোক, আমাদের যদি 20 তারিখ থেকে জোর করতে হয়, হাতে মাত্র 2 দিন সময় আছে, আমাদেরকে মাঠ তৈরি করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করব? ওনাদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা ছিল যে আপনারা ডিয়াবাড়িকে কেন্দ্র করে ডিয়াবাড়িতে আপনারা আসতে পারেন। যদি ডিয়াবাড়িতে সিদ্ধান্ত এখানে হবে, আর যদি অন্যত্র কোনো মাঠ সরকার ব্যবস্থা করে, সেখানে আমরা চলে যাব। তো আমাদের সাথীরা সারা বাংলাদেশ থেকে রাতে আসা শুরু করলেন। মধ্যরাতে আমাদের সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত যে বেরিবাদের রাস্তাটা, এটা প্রায় ফিল আপ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। সাথীরা আস্তে আস্তে কামারপাড়া ব্রিজের কাছাকাছি যখন তারা বিছনা ফেললো, এখানে বাসের একটা বিশাল সিরিয়াল হয়ে গেল, যানজট হয়ে গেল। তো এখানে একটা হচ্ছে উড়াল সেতুর কাজ হচ্ছে। সেই খালি জায়গাগুলিতে আমাদের সাথীরা রাত্রেবেলা ঘুমানোর জন্য বিছনা পাতলো। ঠিক রাত 3:30 থেকে 3:45 ভিতরে পশ্চিম পাট থেকে আমাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং এটাকে কি বলে, মশাল জাতীয় আর কি, অর্থাৎ মাথায় আগুন লাগিয়ে এরকম নিক্ষেপ করা হয়েছে। তখনও আমাদের সাথীরা সারা বাংলাদেশ থেকে এসে ক্লান্ত হয়ে শোয়া ছাড়া আর কোনো কাজ নাই, এমন টায়ার্ড। এই অবস্থায় যখন তারা আক্রমণ শুরু করলো, বুঝে ওঠার আগেই তাকবীর শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ডানে বামে যারা ছিল প্রত্যেকেই উজ্জীবিত হলো, কি হলো। এই করতে করতে এটা সাথীদের থেকে শোনা, যারা আক্রান্ত হয়েছে এই মুহূর্তে হসপিটাল আছে, তাদের বক্তব্য যে আমরা দেখলাম কামারপাড়া ব্রিজের নিচ থেকে, যেখানে বিদেশিদের থাকার জায়গা, সেই জায়গা থেকে কিছু লোক ইট পাটকেল হাতে বর্ষার মতো, এই বর্ষাগুলো আমরা বাজেয়াপ্ত করেছি। আমি আপনাকে লাইভে দেখাবো ইনশাআল্লাহ, যদি আপনি এটা অ্যালাউ করেন, যে তাদের থেকে কি কি জিনিস আমরা বাজেয়াপ্ত করেছি পরবর্তীতে, সব আমাদের কাছে এখানে উপস্থিত আছে। সেইগুলি নিয়ে তারা উপরে চলে আসতেছে, কামারপাড়া ব্রিজের দিকে চলে আসতেছে, গেট দিয়ে নয়, ওই তুরাগ পাড়ের যে খালি জায়গাটা আছে এদিক দিয়ে। ওই অবস্থায় সাথীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। এর মধ্যে আমাদের সাথে ছিল কমপক্ষে হলেও 40-45 হাজারের মতো, এর বেশি হবে না।
আর ওনাদের কত ছিল সেটা আমরা জানি না, সেটা হয়তো 2-4-5 হাজার মতো হতে পারে। তো যখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তাকবীর দিল আমাদের সাথীরা থেকে, কামারপাড়া ব্রিজ থেকে, তখন ওনারা পিছু হটা শুরু করলেন। আমাদের সাথীরাও কেউ কেউ তারা তাদের পিছে ধাওয়া দিল, এদেরকে তারা জিম্মি করলো। সাথীরা কিন্তু যায়নি তখন, এদেরকে তারা জিম্মি করলো। জিম্মি করার পর এই 2 জন নিহত আর অর্ধশতাধিক আহত ইস্ট ওয়েস্ট মেডিকেল রানাভোলা, তারপরে টঙ্গী মেডিকেল স্টেশন রোড, কুর্মিটোলা সহ উত্তরার বিভিন্ন প্রাইভেট হসপিটালে আমরা সাথীদেরকে তখন থেকে নেওয়া শুরু করেছি। তো এই যে একটা ধাওয়া পাল্টা ধাওয়ার পর রক্তারক্তি, পক্ষের সাথে আমাদের সাথে তাজুল ইসলাম ভাই, হ্যাঁ, মুয়াজ ভাই, 56 বছর মুয়াজ ভাই, বয়সী, উনি বগুড়ার। মুয়াজ ভাই, আপনি বগুড়া মিথ্যাচার করতে পারেন না। আপনি একটা ভিডিও কোনটা? দিয়েছেন শেষ রাত্রে এই যে আপনাদের জি। সাথী মারা গেছে, কিন্তু সেই যে সাথী আমিনুল ইসলাম বাচ্চু ভাই মারা গেছে, উনার যারা জামাতের সাথী ছিল সবাই সুস্পষ্ট বলছে যে উনারা পাহারার জামাতে ছিল এবং পাহারার জামাতের সাথে আমিনুল ইসলাম বাচ্চু ভাইকে আপনারা হত্যা করছেন। এটা আপনি যে একটা ভিডিও বার্তা দিয়েছেন সেখানে আপনি মিথ্যা আমি কি বলেছেন। নাম বলেছি? এবং আমি কি আপনি নাম এখনো বলেছি যে সাথে? এখনো আপনি শোনেন, অনেকগুলো আমি মিথ্যা এই মুহূর্তে আশ্রয় কি নাম নিয়েছেন। বলেছি আপনি সাথীর? এবং আপনার কথা থেকে আমি বলতে চাই, আপনি বলছেন যে সাথীদের থেকে শুনেছেন যে মশাল মেরেছে আরো কি করেছে। রাত্রে 3টার সময় সাথীরা ঘুমন্ত ছিল। ঘুমন্ত সাথীরা আপনারা দেখেছেন রাত্রে 3টায় আসছেন, ঘুমন্ত সাথীরা ভাইজান কি আপনাদেরকে সেখানে কিভাবে আক্রমণ ছিলেন? করবে? যেহেতু হ্যাঁ, এসেছেন সেটা আপনারা, বলছি, আপনি কি ছিলেন আক্রমণ আপনারা সেখানে? করেছেন। আর আমিনুল ইসলাম বাচ্চু ভাই মারা গেছে, সে আমাদের লোক, আলমীশুরার লোক, হত্যা করেছেন আপনারা। আপনি আমি যদি একটু চান যে বলবো, প্রমাণ দিব, তা আমি অসংখ্য ফুটেজ দেখাইতে পারি। আমিনুল ইসলাম বাচ্চু ভাইয়ের সাথে যারা ছিল উনার এলাকার, তারা বলছে যে আমিনুল ইসলাম বাচ্চু ভাই এখানে ময়দানে কাজের জন্য আসছে এবং ওনারা পাহারায় ছিল, পাহারার উনি জিম্মাদার ছিল। আমিনুল ইসলাম বাচ্চু ভাই যিনি মারা গেছে আমাদের সাথী, কিন্তু আপনি এই বিষয়ে মিথ্যাচার করতেছেন। আরো কিছু বলবেন না আমাকে একটু কথা বলার সুযোগ দিবেন? বলুন বলুন, কিন্তু অবশ্যই বলবেন, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি মানে আপনারা ছিলেন 30-40 হাজার, জনাব মুয়াজ সাহেব। জি আহ, জি জি। আবার আপনারা 30-40 হাজার হওয়া সত্ত্বেও আপনাদের দুজনকে কারা মারতে আসবে? আপনারা তো সবচেয়ে শক্তিশালী ছিলেন। আমরা এই পর্যন্ত 23টা চিঠি দিয়েছি ওনাদেরকে, গতকাল আরেকটা দিয়েছি, গতকাল বা পরশুদিন রাতে, সেটা নিয়ে 24টি। এই 24টা চিঠিতে আমরা বারবার বলেছি যে মাঠে ঢোকা তো কোনো ব্যাপার না, কারণ আমরা 40,000 সাথী নিয়ে যদি মাঠে ঢুকতে চাই। আমি একটু কালকের বিষয়টা একটু শুনতে চাই, আর রাতের বেলা মানে এই যে আমি হত্যাকাণ্ডটা তো ঘটেছে, প্রেক্ষাপটটা আমি বলতে আপনার কাছে একটু শুনতে চাই, জনাব মুয়াজ নূর, আপনার কাছে শুনতে চাই। হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ সালাম আপনাদের সাথে মিটিং করেছে, রাইট? জি জি। সেখানে কি কথা হয়েছে? আচ্ছা, সেখানে কথা হয়েছিল তখন রাত মনে হয় 11:30টার মতো হবে, 11টা 11:30টার মতো। তখন মিটিং এর ভিতরে এটা সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথীরা যখন রওনা দিয়েছে, রাস্তাঘাট আটকে রেখেছে পুলিশ। কেন? তাদের কাছে কে বা কারা তথ্য দিয়েছে, আমরা আজকে সকাল 10টায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব। এই তথ্য পুলিশের কাছে যাওয়ায় ওনারা গাড়ি আটকে রেখেছেন। মানে এটা আপনাদের কোনো ধরনের পরিকল্পনা ছিল না তাহলে, যে প্রধান উপদেষ্টা? এটা আমরা পরে যেটা জানলাম, এই পরিকল্পনাটা মূলত আমাদের না, এটা হচ্ছে সচেতন ছাত্র সমাজ নামে একটা ছাত্র সংগঠন আছে, এটা তাদের প্রস্তাব ছিল। তো আমরা সাথে সাথে তাদেরকে ডেকে, তারা কারা? তারা আমাদের সাথী, অর্থাৎ তারা পাবলিক করে আমাদের পক্ষের সাথে। জি, বাকি তাদেরটা সম্পূর্ণ সেপারেট। এটা তারা নিজেদের মতো, ওই ছাত্র আন্দোলন যেভাবে তারা নিজেদের উদ্যোগে করেছিল, এটা তারা নিজেদের উদ্যোগেই করছিল। যখন আমরা জানতে পারলাম যে এইটা হচ্ছে ইস্যু গাড়ি আটকে দেওয়ার, তখন আমরা তাদেরকে ডাকলাম। তাদের যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে হাসনাত এবং সার্জিসের উপস্থিতিতেই এই কথা বলানো হইল, আপনার এখনই একটা ভিডিও বার্তা দিয়ে আগামীকালের কর্মসূচিকে স্থগিত ঘোষণা করবেন।
হুম। আমরা আগামীকাল কোনো ঘেরাও কর্মসূচি যাচ্ছি না, যেহেতু আমরা আগামীকাল একটা প্রস্তাবে বসছি উপদেষ্টাদের সাথে। তো একদিকে ঘেরাও, একদিকে প্রস্তাবনা বৈঠক, এটা তো কার্যকর হয় না। তখন ওনারা আমাদেরকে এইটা আশ্বস্ত করলেন যে ঠিক আছে, সেখানে আপনি আপনারা ছিলেন? যদি আমি ছিলাম, আমি উপস্থিত ছিলাম, হ্যাঁ, আমি উপস্থিত ছিলাম হ্যাঁ। সেখানে ওনারা আমাদেরকে আশ্বস্ত করলেন যদি আমরা কোনো ঘেরাও কর্মসূচিতে না যাই, তাহলে ওনারা সরকারকে, প্রশাসনকে বলবেন যে গাড়িগুলি ছেড়ে দিতে। এদিক থেকে আমাদের গাড়িগুলি, এটা আবার দেখা, এদিক থেকে আমাদের গাড়িগুলো অলরেডি ঢাকাতে ঢোকা শুরু হয়েছে। দ্বিতীয় আরেকটা প্রস্তাব ছিল যে সার্জিস এবং হাসনাত ভাইদের কাছে কোনোভাবে এই আওয়াজ পৌঁছে আমরা যদি এইবার মাঠে ঢুকতে পারি তাহলে আমরা আর মাঠ ছাড়বো না। এই জন্য ওনারা আমাদের কাছে মাঠ হস্তান্তর করছেন না। তখন আমরা এটাও বললাম যে না, আমরা তো 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত জোর করব। 20 তারিখ ফজর থেকে 25 তারিখ ফজর পর্যন্ত আমাদের হাতে মাঠ বুঝিয়ে দেন। 25 তারিখ ফজরের সময় আমরা তাদের হাতে মাঠ বুঝিয়ে দিব। একদম স্পষ্ট কথা হইল। তখন হাসনাত এবং সার্জিস বললেন তাহলে আপনাদের এই প্রস্তাবনা যদি ঠিক থাকে, এটা যদি আপনারা ওয়াদা দেন 25 তারিখ ছাড়বেন, তাহলে আমরা তাদের কাছে প্রস্তাব করব যে তারা যেন আপনাদের হাতে মাঠ বুঝিয়ে দেয়। এবং এরকম একটা কথা হয়েছিল যে আমরা ফজরের নামাজ মাঠে গিয়ে পড়ব তাদের সাথে আপোষের পর। তো ওনারা মাঠে গেলেন, আমাদের সাথে কথাবার্তা শেষ করে ওনাদের সাথে কথাবার্তা বলতে গেলেন। রাত মনে হয় 3টা পর্যন্ত আমরা এক জায়গায় ছিলাম। সেখানে ফোন আসলো যে ওনারা 1.5 ঘন্টা সময় তাদের সাথে বৈঠক করে বুঝিয়ে তাদেরকে কোনো অবস্থাতে রাজি করতে পারেন নাই। ভাই এখন আমাদের সামনে আমি একটা একটু হাসিনা আপনি কিছু একটা বলবেন। হ্যাঁ, জি। এই জায়গা আমার একটু বিষয় আছে। আমার ঘড়ির টাইম হচ্ছে আমি 1টা 11-তে। তাইলে সাইফুর ভাই এখানে কিন্তু স্পষ্ট, আমরা কিন্তু ওনাদেরকে কোনো আইনগত আমাদের কোনো অধিকার নাই যে আমরা তাদেরকে ছেড়ে দিয়ে আসছি, বা আমরা কি বলেছি যে আমরা আলোচনা করে পারস্পরিক একটা সিদ্ধান্তের মধ্য দিয়ে একটা সিদ্ধান্ত আসবে। সুতরাং আমি কাকরাইলে যাচ্ছি, আমরা দ্রুত করে কাকরাইলে আসছি। কাকরাইলে এসে আমরা 1টা 11-তে, আমার স্পষ্ট মনে আছে 1টা 11-তে আমি টঙ্গী মাঠ থেকে গাড়িতে উঠেছি। আর 2 বা 2:03 আমি হচ্ছে টঙ্গী মসজিদ, কাকরাইল মসজিদে ঢুকেছি। কাকরাইল মসজিদে ঢুকার 10 মিনিটের মাথায়, 10 মিনিট মাথায় আমার মামুনুল হক হুজুর আসছেন, মাহফুজুল হক হুজুর আসছেন, বা অন্যান্য আরো যারা যারা আছেন তারা আসছেন। ওই সময়ই আমি শুনলাম যে এখানে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, কিছু ভিডিও দেখাচ্ছে, ফোন আসা শুরু হইলো। তখনই হচ্ছে ফোন আসা শুরু হইলো, মানে আলোচনাটা তখন আমরা শুরু করলাম যে ভাই আমরা এই পরিস্থিতিতে আমাদের টঙ্গীতে এই আলোচনাগুলো হয়েছে, অর্থাৎ তারা বলেছে যে প্রোগ্রাম কর্মসূচি প্রত্যাহার করবে। তারা হচ্ছে মাওলানা সাদ সাহেবের যে ভিসাটা, এটা হচ্ছে সামনাসামনি সমাধান হবে, আলোচনা করে সমাধান হবে। আর তৃতীয়ত এটা জোরের একটা বিষয় আছে আপনাদের। ইভেন আমি তাদেরকে তখন প্রশ্ন করছিলাম যে জোর জিনিসটা কি, যে জোর জিনিসটা কি ওখানে বলে প্রশ্ন করছিলাম। তখন ওনারা বলতেছিল জোরটা হচ্ছে এমন। তখন আমরা বলছিলাম ভাই তাদেরকে, তারা এটাও বলছে যে তারা 25 তারিখ ছেড়েও দিবে। এখন আপনারা সিদ্ধান্ত জানান, বা আপনারা এটাকে কিভাবে অ্যাপ্রোচ করবো, আলোচনার মধ্যে দিয়ে কিভাবে হয় না হয়। ওই আলোচনা চলাকালীনই ফোন আসছে যে একটা ঘটনা ঘটতেছে। তখনই আমরা আবার ওসামা ভাইকে ফোন দিছে ওখানের যে কর্তৃপক্ষ, যে ভাই আপনারা তো বলছেন যে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আপনারা কিছু বলবেন না, বা আপনারা অপেক্ষা করবেন, আর এখনো তো ফজর নামাজ অনেক দেরি আছে, বাকি আছে। তখন উনি বললো যে না আমরা দেখতেছি এই টাইপের কিছু একটা। এরপরে আমরা পরে আস্তে আস্তে ফোন আসা বাড়লো, ওনাদের ফোনে ফোন আসা বাড়লো তাবলিগ থেকে, যে আক্রমণ মাদ্রাসা ওখানে কি যেন একটা মাদ্রাসা ততক্ষণে আছে। আপনাদের কাছে কোন তথ্যটা আসছে, মানে কারা কাদেরকে মারতেছে? অর্থাৎ তখন হচ্ছে যে মাদ্রাসাতে আক্রমণ হচ্ছে, মাদ্রাসার বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে। ওখানে মনে হয় কামারপাড়া মাদ্রাসা বা এই টাইপের, বেলাল মাদ্রাসা বা এই টাইপের কিছু, আমি জানি না আছে কিনা, এরকম কিছু একটা আছে।
ওইখানে আমাদের মাদ্রাসা হলো কাকরাইলের একটা মাদ্রাসা, টঙ্গীতে টুনশিতে আমাদের কাকরাইলের মাদ্রাসা। সেখানে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে, মাদ্রাসার আচ্ছা ভাই, ওস্তাদদেরকে আজকে কি আপনি ছিলেন আমার সাথে মিটিং এ? আপনি ছিলেন না আজকে? এই যে মুফতি হাসান ভাই আমার রফিকুল হাসান, মোয়াজনুর সাহেব ছিলেন, মোয়াজনুর। আমি না, ছিলাম, জি। মুয়াজ্জনুর সাহেব, ও, আপনি ছিলেন, ওকে ফাইন। তো এখন ঘটনাটা হচ্ছে যে এই আলোচনাটা অসম্পূর্ণ অবস্থায়, আলোচনাটা অসম্পূর্ণ হয়ে যায় 2:30টার দিকে, 2:30, 2:40-এর দিকে অসম্পূর্ণ হয়ে যায়। তখনই ওই যে মানে ওই যে টঙ্গীর যে আক্রমণ বিষয়গুলা নিয়ে আমরা হচ্ছে হই। এই যে তখন আমি ওয়াসিফ ভাইকে ফোন দেই, ওয়াসিফ ভাই যেটা জানালেন যে উনি জানেন না এখনো, উনি খোঁজ নিবেন। উনি বারবার তখন আমাকে ফোন দেওয়া শুরু করলেন, ঠিক আছে মানে এখন আমরা এখন দেখতেছি। আজাদ আব্দুল্লাহ, এখানে দুজন দুজন দুই পন্থীর আছেন, তারা ভাই, সম্পূর্ণ বিষয়টাকে জানেন, এখানে গ্রাউন্ডে ছিলেন। এখন এইখানে দুজনেই দুজনকে দায়ী করছেন, মানে হলো যারা নিহত হয়েছে তারা তো আর বলতে পারবেন সাক্ষী দিয়ে প্রমাণ, কিন্তু যারা এখানে ছিলেন এখন তারা বলছে তারা দুইজন দুইজনকে দায়ী করছেন, তারা দুইজন আমাদেরকে দায়ী করছেন কিনা আমি একটু তাদেরকে প্রশ্ন করতে চাই। আমাদের আন্তরিকতার ঘাটতি ছিল কিনা, আমরা Right. স্থিতিশীল পরিবেশকে একটু এবং 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 জুবাইর ফরিদ, একটু 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 প্লিজ, খুবই সেন্সিটিভ বিষয়, দুজন বা তিনজন মানুষের প্রাণ গেছে, যেখানে এখন বর্তমানে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমকে যে কোনো ঘটনায় সারা দেশের মানুষ তাদেরকে স্নেহ ভাব, ভালোবাসার কারণে দিয়ে তাদের কথাগুলিকে সবাই মেনে দেশের একটা পরিস্থিতিকে শান্ত করবার জন্য তারা সারা রাত ওখানে জেগেছিল, এখনো পর্যন্ত জাগনা ছিল। আপনাদের ঘটনার পর তারা ঘুমোতে পারেনি। এর পরেও এই ধরনের ঘটনা, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাবার কারণ কি? মোয়াজ্জুর সাহেব, আমি আপনার কাছে আমি কে ঠিক আমি কে একটু ভুল বলতে চাই। আমি এই আলাপে যাইতে চাই না, কে ঠিক কে ভুল আমি এই আলাপে যাইতে চাই না, কারণ এই সিদ্ধান্ত আমাদের না, মানে হ্যাঁ, না, এইটার আমরা আমরা সিদ্ধান্ত আমরা ভাইদের। আমরা আমরা এই আমরা এটা আলাপে তদন্ত সাপেক্ষে হবে, কিন্তু এই অবস্থার তদন্ত প্রেক্ষিতে কেন সাপেক্ষে হলো? মানে বা আপনারা যে এটা একটা, আগামী, আমার প্রশ্ন আচ্ছা, এটাই, আমার প্রশ্ন এখানে, হাসনাত আব্দুল্লাহ আপনি একটা সিদ্ধান্ত দিয়ে এসেছেন বা আপনারা সিদ্ধান্ত দিয়ে এসেছেন, এই মানে সিদ্ধান্তটাকে, আমাদের, আমি হ্যাঁ, দুই পক্ষের কাছে জানতে চাই, যেহেতু আমি টঙ্গীতেও গিয়েছি, রাইট, কাকরাইলেও গিয়েছি, দুই পক্ষের কাছে গিয়েছি। আপনাদের দুই পক্ষের কাছে আপনারা আমাদেরকে এটা বলেন যে এইখানে আমাদের আন্তরিকতা, উদারতা এবং আমাদের চেষ্টা, আমাদের কোনো স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য সেটার কোনো ঘাটতি ছিল কিনা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এই ঘটনাতে আমাদের কোনো ইন্ধন ছিল কিনা? কারণ আপনি কমেন্টে দেখবেন সবাই বলতেছে আমাদের নামে হত্যা মামলা যেন দেয়, আমাদের জন্য এটা করে, আমরা ইন্ধন জুগিয়েছি। আপনারা দুইজন যেহেতু আছেন, আপনারা বলবেন আমাদের এখানে কোনো ইন্ধন আছে কিনা, বা একদম এবং আমরা চেষ্টা করেছি কিনা। জি, এক্স্যাক্টলি। আমি বলতে চাই, জি, জুবাইর ফরিদ, একবার খুবই ছোট করে, কারণ আমরা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এরপর জনাব ইয়ের কথা শুনবো। একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভাইরাল ভিডিওতে দেখা গেছে সার্জিস ভাই এবং হাসনাত ভাই ওনারা বলতেছেন যে আমরা আপনাদেরকে মাঠ বুঝাই দিব, আপনাদের সাথে কথা বললাম, আমরা যাচ্ছি, যাই ওনাদের সাথে কথা বলে আপনাদেরকে মাঠ বুঝাই দিব। যেহেতু ওনাদের প্রোগ্রাম 20 তারিখ শুরু হবে, তো ওনারা যেহেতু কাকরাইলে আসছেন, উনি বললেন। এই ভিডিওটা প্রকাশ হওয়ার পরে আমাদের যারা আলমী সুরাপন্থী অথবা বাংলাদেশের যত কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা পন্থী যত ছাত্র আছে, আমাদের অভিভাবকরা আছে, ওনারা সবাই হাসনাত ভাই এবং সার্জিস ভাইয়ের প্রতি খুব খুব বেশি ক্ষুব্ধ হয়েছেন। এবং আমি মনে করি এই ক্ষেত্রে এই মুয়াজ বিন নূর ভাইরা ওনারা দোষী, ওনারা তাদেরকে ভাই আমি এক আবারও প্রকার বলতেছি ইউজ করে। ভাই, আমি অনুরোধ হ্যাঁ, করতেছি, কে দোষী এটাতে যাওয়ার, ভাই অনুগ্রহ আমি করে আপনাদের বিষয়টা ক্লিয়ার না, করবো, আমাকে আমি একটু কথা বলার ভিডিওটা সুযোগ দেন। প্রকাশ করার ক্ষেত্রে আমি বলতেছি আমি যে ভিডিওটা যে প্রকাশ করছে ওনারা, এই ভিডিওর ক্ষেত্রে অনুগ্রহ আমি করে আমি যতটুকু বলছি, দেখলাম যে অনুগ্রহ করে বলছি, রফিকুল ইসলাম আইনি আমাদের ভাই লিখছে। আন্তরিকতার ঘাটতি ছিল কিনা এবং এক্ষেত্রে আমাদের কোনো ইন্ধন ছিল কিনা, এই জায়গাটা স্পষ্ট করবেন আপনারা। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে আমি চাচ্ছি। আমি আরো Right, একটা right, বিষয় এটা বলতেছি। এটা ক্লিয়ার করবে সবচেয়ে বেশি আপনারা দেখবেন মুয়াজ্জুর যে সাতপন্থী যে বক্তা আছেন, তার কাছ থেকে একটু শুনতে চাই একটু, মানে এই ঘটনা আপনারা যেটা একটা এগ্রিমেন্টে চলে গেছে, এরপর ঘটনার জন্য যেখানে আপনাদের সাথেই সার্জিস ছিল আর হাসান ছিল, এর 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 ফাঁকে এরকম একটা ঘটনা ঘটে গেল, এরপরও তাদের কোনো দায় দেখেন কিনা এবং কেন এই ঘটনা ঘটেছে, কারা ঘটিয়েছে, এটা তো তদন্ত সাপেক্ষে, কিন্তু বলা হচ্ছে যে আপনাদের পক্ষ থেকেই এই ধরনের একটা উস্কানি এসছে। কখন বলছি? জনাব মুয়াজ্জুর। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে হাসনাত ভাই যে কথাটা বললেন কাকরাইলে যাওয়ার পরপরই, অর্থাৎ 3:30টার আগেই ওনারা খবর পাইলেন যেখানে একটা ঝামেলা শুরু হয়েছে।
এই ঝামেলাটা ছিল ওনারা লাঠি সোটা নিয়ে কামারপাড়া ব্রিজের এই পাশে অর্থাৎ আহসানিয়া মিশন পর্যন্ত অবস্থান গ্রহণ করেছিলেন। মুয়াজ ভাই, এরপরে আমি একটু থামাই আপনাকে মুয়াজ ভাই, অনুগ্রহ করে। আমি কিন্তু বলি নাই কে আক্রমণ করছে কে আক্রমণ করে না, না, নাই, না, এই না। আলোচনাটা না। আমি ওইটা আচ্ছা, আগে বলছি আমি আপনার দুইটা আপনি প্রশ্ন আমাদের দিয়ে নিই। আন্তরিকতার হাসনাত ঘাটতি ভাই, বা আমাদের কোনো আমরা আমাদের সাইডটা বলছি, এই উত্তরটা আমি দিয়ে নিই। আমাদের আন্তরিকতার ঘাটতি হাসনাত ছিল ভাই, কিনা সেটা আমি তো বলুন। ক্লিয়ার আমি আগে করলাম আগে বিষয়টাকে। আগে আমরা আগে আমি মাঠে কাজে ছিলাম, আমরা ছিলাম ঘুমন্ত, ওনারা আসছে রাত্রে 3টার সময়, আক্রমণটা ওনারা করছে, বিষয়টা তো সুস্পষ্ট। এটা নিয়ে আর নতুন ভাবে কথা বলার কিছু দেখতেছি না। এবং যিনি মারা গেছে, আমি বললাম যে প্রুফ আছে, অনেকগুলা ভিডিও ইতিমধ্যে প্রকাশ হয়েছে, যে ভিডিও গুলাতে যিনি মারা গেছেন তার যারা একেবারে ঘনিষ্ঠ রিলেটিভ, তার সাথে যারা আসছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে, ওনারা বলতেছেন যে এই সাথে আমাদের সাথে আসছে উনি আমাদের আমির সাহেব। কাগজ বের করে দেখাইছেন ওনার পকেট থেকে, যে পকেটের কাগজের মধ্যে লেখা আমিনুল ইসলাম বাচ্চু, ওনারা পাহারার জিম্মাদারিতে ছিলেন। তো এই বিষয়টা স্পষ্ট যে হামলাটা মুয়াজ বিন নূর ভাইরা করছে, কারণ ওনারা সবসময় উগ্র। 2018 সালে ওনারা আমাদের উপর আক্রমণ করছিল। আমার এই যে ভাই, আমার যে বাসাটা, আমার বাসার আপনারা পিছনে এখানে একজন ভাই, ঠিক আছে, তারা তারা বিতর্ক, হাজরত আব্দুল্লাহ তারা বিতর্ক করুক, সমস্যা না। এটা আমরা ওই বিতর্কর অংশীদার আমরা নই। আমাদের অংশীদার আমরা বুঝতে পারছি এটাই যে গতকালকে একটা সমাধানের আশ্বাস দেওয়া সত্ত্বেও কেন এই ঘটনাটা ঘটলো, এটা দায়ভার কে নিবে সেটা তো অত সঠিক হবে। কিন্তু আপনারা কি যে হাসরত আব্দুল্লাহদের সাথে কথা বলার ওই বিষয়টাকে আপনারা মেনেছেন কিনা, শেষ পর্যন্ত কি আপনারা ওই জায়গাতে ছিলেন? আমি একটু ক্লিয়ার করি। হাসনাত ভাই দুইটা প্রশ্ন করছেন যে ওনাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল কিনা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোনো ইন্ধন ছিল কিনা। পরিষ্কার কথা, ওনাদের আন্তরিকতার কোনোই ঘাটতি ছিল না, বরং আমরা ওনাদের থেকে যতটুকু আশা করেছিলাম ওনারা তার চেয়ে বেশি আন্তরিকতা দেখিয়েছেন, লম্বা সময় দিয়েছেন। ওনারা দুজনের সাথে ওনারা আলাদা আসছেন, আর তারও আগে প্রায় 30 জন সমন্বয়ক ঢাকা ভার্সিটি সহ আরো অনেকেই আসছিলেন, বিষয়টাকে আরো গুরুতর মনে করে বিবেচনা করে আমাদের সাথে বসার জন্য। তো লম্বা সময় প্রত্যেকে আমাদের সাথে বসেছেন, বিষয়টা খুব গভীর থেকে নিরীক্ষণ করেছেন। তারপরে এই সিদ্ধান্ত হইল যে ওনারা আমাদেরকে মাঠে ঢুকিয়ে দিচ্ছেন এমন নয়, ওনারা মাঠে ঢোকার বিষয়ে ওনাদের সাথে আলাপ করে আমাদেরকে জানাবেন, যদি সমঝোতা হয় তাহলে আমরা ঢুকবো। এই ক্ষেত্রে ওনাদের ইন্ধন আছে বলে আমি মনে করি না, বা আমার যতটুকু মনে আছে ওনাদের শব্দ চয়ন, কথাবার্তা সব ভিডিও আছে, এগুলির মধ্যে ইন্ধন জাতীয় আমি কিছু পাইনি। তাই এই ক্ষেত্রে আমার মনে হয় না যে এটার মধ্যস্থতায় বা কোনোভাবে ওনারা আছেন। আচ্ছা, এটা গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আক্রমণটা কেন হইলো, এটার একটা প্রেক্ষাপট আছে। এটা বলার আগে আমি এটা বলি যে হাসনাত ভাই যে বলেন কাকরাইল যাওয়ার পরেই ওনারা ফোন আসা শুরু করলো, ওইটা আর এইটা এক না। ওইটা যখন হইলো এর 10 মিনিট পরেই, মানে আমরা ওই খবরটা জানি না যে টঙ্গী মাঠ থেকে বের হয়ে ওনারা কামারপাড়া পার হয়ে আহসানিয়া মিশন পর্যন্ত লাঠি হাতে নিয়ে অবস্থান গ্রহণ করতেছিলেন, এটা আমরা জানি না, আমরা মাঠের ভিতরে। ঠিক পাহারার জামাত থাকবে না, আপনি এটা জানেন না যে ইস্তেমা ময়দানে পাহারার জামাত পর্যন্ত এটা যারা ছিল তারা জানে। উপস্থাপন করলে তো এটা খারাপ দেখা যায়। পাহারার জামাত তো সবসময় থাকে। জুবায়ের ফরিদ ভাই, আপনি যদি বারবার ইন্টারাপ্ট করেন তাহলে কথা বলা সম্ভব না। আপনি একই কথা তিনবার রিপিট করছেন এবং তিনবার 3 মিনিট করে মুয়াজ্বিন নূর ভাই, আপনি যদি প্রত্যেকটা কথা মিথ্যা ছুড়েন তাহলে আপনার কথা কাউন্টার দিবই। আপনি তো প্রতি কথা মিথ্যা কথা বলেন। হ্যাঁ, আপনি কি পাহারা আপনি দেন নাই? ইস্তেমার ময়দানে দেন নাই, তাইলে আপনি লাঠি হাতে পাহারা দেন নাই? পাহারাদারদের হাতে কি লাঠি থাকে না? এটা তো স্বাভাবিক একটা বিষয়। লাঠি হাতে আপনাকে মারার জন্য তো তারা দাঁড়ায় থাকে নাই। আমার কথা শুনতে হবে প্লিজ প্লিজ। আপনাদের প্রতি সবাই খুবই আপনার আমাদের কাছে খুবই সম্মানিত, একটু শুনতে চাই প্লিজ। কারণ ফেইজা পিপল, আপনারা জানেন যে ঐতিহাসিকভাবে বাংলাদেশে অনেক বড় বড় সমস্যা, ধর্মীয় সমস্যা আমরা এখানে সমাধান করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমরা করেছি, সবাই মেনেছে, কারণ এখানে আমরা সবাইকে সমানভাবে সুযোগ দেওয়ার চেষ্টা করি। হাসরাত আব্দুল্লাহ এবং সাজিদ সালাম সারা রাত ওখানে কাটিয়েছে, এবং তারাও যেমন এই বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ, আমিও অজ্ঞ,
এই কারণে আপনাদের বিষয়গুলো আপনাদের মাধ্যমে আলোচনার মাধ্যমে শেষ করতে চাই। তবে আমি এখানে একটু জানতে চাই, এই যে হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলমের এমন কোন ভূমিকা ছিল কিনা যেটার জন্য এই ঘটনার পেছনে তাদেরকে দায়ী করার কোন সুযোগ আছে? জি আমি আমি বলি। দেখি না, আমার দৃষ্টিতে আমি দেখি না। হ্যাঁ, আপনি দেখবেন না, এটাই স্বাভাবিক। আপনি দেখেন জাতীয় কিনা, পার্টি, জুবাইর ফরিদ দেখেন কিনা? শোনেন, হ্যাঁ আমি বলতেছি জাতীয় পার্টি বর্তমানে আওয়ামী লীগকে দেশে কোনো কি ওয়ে দেওয়া হইতেছে না, স্বাভাবিক। এবং তাদের যত দূষর আছে তাদেরকেও কোনো ওয়ে দেওয়া হইতেছে না। যেমন জাতীয় পার্টির কার্যালয় পুরানো হয়েছে, এগুলো ভালো, কারণ এরা আওয়ামী লীগ যে জুলুমান নির্যাতন করছে এগুলাতে তাদের সাপোর্ট ছিল। ঠিক ওই রকম ভাবে বাংলাদেশে যারা সাতপন্থীদের শীর্ষ লিডারদের অধিকাংশ আওয়ামী লীগকে তুষামত করতো, আওয়ামী লীগকে দূষণ করতো। আমরা এমনকি ওই আওয়ামী লীগ না যাই, তারা, জুবাইর ফরিদ, আমার হ্যাঁ, প্রশ্নটা ডিরেক্টলি সেটা আপনার আমি কাছে বলি, আপনার ওরা কাছে কি আওয়ামী মনে লীগের হয় দুশ্মনে, এই দুজন কি হ্যাঁ, এই এটা ঘটনার রাজনীতির পেছনে তাদের দুশ্মন। কোনো ধরনের উস্কানি, তাদের কোনো ধরনের ইন্ধন আছে, বা তাদের কোনো ধরনের কারণ আছে এই ঘটনার কারণ? হাসনাত আব্দুল্লাহ ভাই যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং হাসিনাকে এদেশ থেকে পালাইতে ওনারা নেতৃত্ব দিয়েছেন, সব স্বৈরাচারদের সাথে যেমন ওনাদের সখ্যতা থাকতে পারে না, আমরা মনে করি সাতপন্থীদের সাথেও তাদের কোনো প্রকার সখ্যতা থাকতে পারে না। এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। এটা আপনাদের দৃষ্টিতে সেটা ভিন্ন বিষয়। আমি বলছি যে গতকালকে রাত্রে এই ঘটনার জন্য কি তাদের কোনো দায় দেখেন? এটা আসলে এরা সবসময়ই কূটকৌশলের অংশ, এই কূটকৌশল গ্রহণ করে সাতপন্থীরা এক প্রকার ওনাদেরকে আমি মনে করি সাতপন্থীদের ব্যাপারে আপনার কূটকৌশল অভিযোগ থাকতে পারে। আমি সাজিদ আলম হাসনাতের ব্যাপারে জিজ্ঞাসা করেছি, তারা কি কোনো ধরনের এই তাবলিগের বিষয়ে কোনোভাবে কূটকৌশল করার কোনো সুযোগ আছে, বা তাদের কোনো লক্ষ্য বা ওনাদের কোনো দায়, ওনাদের ব্যক্তিগতভাবে কোনো দোষ নেই। তবে হ্যাঁ, ওনারা যে ওদের সাথে দেখা সাক্ষাৎ করছেন, ওদের সাথে কথাবার্তা বলছেন, এগুলাকে ওরা কি করছে, প্রমাণ বানাইয়া ওনাদেরকে ইউজ করছে। আচ্ছা, ওরা কি ঢালস্বরূপ ব্যবহার করছে? কিন্তু হ্যাঁ, আচ্ছা বলুন। তাদের আন্তরিকতাকেই ঢালস্বরূপ ব্যবহার করে তারা আমাদের সাথীদের উপর অতর্কিত হামলা করছে। এবং আমি আপনার সাইবুল সাগর ভাই, আপনার মাধ্যমে একটা মুয়াজ বিন নূর ভাইকে একটা প্রশ্ন করতে চাই। তাদের জোর হলো 20 তারিখ থেকে, তাদের 5 দিনের জোর শুরু হবে 20 তারিখ শুক্রবার থেকে। আমার প্রশ্ন হলো, তারা আজকে বুধবার, আজকে রাত্রিতে কেন সেখানে গেল? এইটা হলো আমার প্রশ্ন তার কাছে, সেই প্রশ্নের উত্তর দেন। আজকে তারা কেন সেখানে অতর্কিত হামলা করলো, যে আমাদের টঙ্গী মাদ্রাসার ছাত্রদেরকে এবং আমাদের ওস্তাদদেরকে মেরে হাত পা ভেঙে, মানে মাথা টাথা ফাটাই দিয়ে। থাকবো। জি মুয়াজ্জম সাহেব বলুন। তবে আমি হ্যাঁ, আপনি বলবেন, কিন্তু আপনি বলছেন যা বলছেন, তারা বলছে যে আপনি এত মানুষ থাকা সত্ত্বেও আপনাদের লোকজনকে কিভাবে কম সংখ্যক মানুষ হত্যা করতে পারে, বা এরকম একটা ঘটনা ঘটে। এই কথাটা বলতে গিয়ে আমাকে ইন্টারাপ্ট করে থামিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি আমাকে একটু সুযোগ দেন, আমি কথাটা বলতে চাই। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, একটু রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আমার শুনেন মুয়াজ বিন নূর ভাই, আপনি আমার প্রশ্নের উত্তরটা আসছি আপনার কাছে আসছি। জি না, ঠিক আছে, আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন যে 20 তারিখ থেকে আপনাদের জোর হওয়ার কথা, যেখানে সমঝোতার মাধ্যমে আপনারা সেখানে যাবেন, কিন্তু সমঝোতার আগেই আজকে রাত্রে কেন আপনারা সেইভাবে গেলেন সেখানে? এটার প্রশ্নের উত্তরটা আপনি দিবেন। একটা প্রশ্নের উত্তর। আমি উত্তরটা দেওয়ার আগে 3 সেকেন্ড একটা কথা বলি। জি, যেহেতু আপনার সময় অনেক দামি, এখানে যারা আসছেন প্রত্যেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রত্যেকের সময় দামি। আমাদের সময় যেন নষ্ট না হয়, এই জন্য দায়িত্বশীল এবং ম্যাচিউরড পার্সন আনলে ভালো হয়, যারা মানে আভিজাত্যের সাথে একটা সমাধানের পথে আগে বাড়তে পারেন, এরকম ব্যক্তি আনলে ভালো হয়। এটা আমার একটা রিকোয়েস্ট থাকলো। এবার আমি আপনি কি না মুয়াজ বিন নূর ভাই, আপনি কি নিজেকে খুব ম্যাচিউর মনে করছেন? আমি যদি সুযোগ না দেই, প্লিজ এখানে বিতর্ক করতে চাই না, আমরা বিতর্ক করতে চাই না। একটা দুজন মানুষের প্রাণ গেছে আর আপনারা বিতর্ক করছেন, আমাদের লজ্জা থাকা উচিত। আমি নিজের জন্য বলছি, আমাদের নিয়ে এসব নিয়ে মানুষ ভীত, সন্ত্রস্ত, মানুষ কষ্ট পাচ্ছে। সারাটা সোশ্যাল মিডিয়া এখন ছিচি করছে। হাসনাত আব্দুল্লাহ আর সাজিদ আলম তারাও ভীত, তারা এই চিত্র দেখার জন্য সেখানে যায়নি, তারাও ভীত তারা কি ভুল করলো কিনা গিয়ে। তার মানে কি আপনাদেরকে এভাবে রাখলে মুখোমুখি সংঘর্ষ হবে, মানুষ নিহত হবে? এই জন্য তো আমরা এটা চাই না, এই চিত্র কোনোভাবেই চাই না। দুই পক্ষই আমাদের, দুই পক্ষ ইসলামের, দুই পক্ষ আমাদের কাছে সম্মানিত।
প্লিজ এই জায়গাটাতে আমরা একটু শান্তিপূর্ণভাবে একটু সমাধানের পথ খুঁজবো পরে। তবে এই ঘটনা যে ঘটলো এটা যেন আর কোনোভাবে মানে সামনে আরো ভয়ঙ্কর অবস্থাতে না যায়, সে জায়গাতে একটু আপনারা ফোকাস করেন প্লিজ। মজনুর সাহেব, আপনারা এখনো পর্যন্ত বাংলাদেশের তথাকথিত রাজনীতির মতোই বলছেন অমুক যে মারা গেছে সে আমার দলের, সে বলছে তার দলের। এই অবস্থা তো হতে পারে না, এটা তো ধর্মের মধ্যে, এটা আমরা নিঃসন্দেহে আমি মুফতি সাহেব আছেন একজন, মুফতি খান সাহেব, ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করছি যে 18 তারিখ জোর আমরা কেন 20 তারিখ জোর আমরা আজকে 18 তারিখ কেন প্রবেশ করলাম? আপনারা জানেন টঙ্গী ইজতেমা ময়দানে শুধু কয়েকটা টয়লেট আছে আর পুরা ময়দানটা খালি থাকে। এখানে জোর বা ইজতেমা করতে হলে শামিয়ানা টাঙানো, এছাড়া মাঠকে প্রস্তুত করা, বড় বড় ঘাস থাকে এগুলিকে কেটে মাঠে বসবাসের উপযোগী একটা জায়গা তৈরি করা, এটা মিনিমাম 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময় লাগার বিষয়। আমরা 3 সপ্তাহ ধরে প্রশাসনকে বারবার বলে আসছি, ওনারা করবেন, করছেন, এই মাঠে না, এখানে না, ওখানে, এই কালক্ষেপণ করতে করতে এই পর্যন্ত। আমরা প্রশাসনের কথার বাইরে কখনো যাচ্ছি না যেহেতু, তাই আমরা নাকের ডগায় যখন চলে আসছে আমাদের জোর, তখন আমরা 2 দিন আগে মাঠে প্রবেশ করার জন্য, সেটা এই টঙ্গী ইজতেমা ময়দান হইতে পারে, বিকল্প মাঠ হতে পারে, আমরা আমাদের সাথীদেরকে আজকে ঢাকা নিয়ে আসছি। আজকে 10টায় যে উপদেষ্টাদের সাথে প্রোগ্রাম, সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কাজ করার জন্য যে মাঠে সিদ্ধান্ত হবে সেখানে যাব, এই ছিল আমাদের টার্গেট। কিন্তু যখন আমি আপনাকে একটা সাগর ভাই, আমি আপনাকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি যে কেন আজকে ঘটনাটা ঘটলো। এই দেখেন, স্ক্রিনশটটা হচ্ছে জনকণ্ঠ পত্রিকা 15 ডিসেম্বর 2024 প্রকাশিত, রাত 8টা 29 মিনিট। প্রয়োজনে তুরাগ নদী রক্তে লাল করে দেব, মামুনুল হক। এটা উনি একজন, এরকম কয়েকজন বক্তা যেখানে স্পষ্ট করে বলছেন, ওনাদের জুবাইর সাহেব, ওনাদের বাংলাদেশে ওনাদেরকে জুবাইর পন্থী বলা হয় যে জুবাইর সাহেবের নামে, সেই জুবাইর সাহেব 14 তারিখ 14 তারিখ কাকরাইলে মামুনুল হক সাহেবদের উপস্থিতিতে সকালবেলা একটা মাশওয়ারার মধ্যে বলছেন রক্ত দিতে হবে, এই ইসলাম রক্তের মাধ্যমে জিন্দা হয়, আমাদেরকে রক্ত দেওয়ার হিম্মত করতে হবে। জুবাইর সাহেব এইভাবে রক্ত দেওয়ার তাশকিল করলেন। মামুনুল হক বলছে তুরাগ নদী রক্তে লাল করে দিব। এরপরে জুনাইদ আল হাবিব নামে আরেকজন আসছে, সারা বাংলাদেশ অচল করে দিব, আগুন জ্বলবে সারা বাংলাদেশে। এইভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ওনারা মূলত এই মারামারির জন্য একটা ভাড়াটিয়া শ্রেণীকে মাঠের মধ্যে জমা করে রেখেছিলেন, যেটা আমাদের জন্য খুব দুঃখজনক। আপনি একটা প্রশ্ন করেছিলেন যে আপনারা যেখানে 40,000 সেইখানে ওনারা মাত্র 5,000, তারপর এখানে সংঘর্ষ হয় কিভাবে? সংঘর্ষ এই জন্য হয় যে 40,000 মারামারির জন্য প্রস্তুত নয়, 40,000 আক্রমণ হামলা মামলার জন্য প্রস্তুত নয়। সেখানে 5,000 যদি কোনো ঝামেলা করতে আসে, আর 40,000 তখন বসে থাকবে না। আমরা এত ভালো হইনি। আমি একটু জানতে চাই, মজনু সাহেব একটু জানতে চাই, চমৎকার বলেছেন এই যুক্তির বিপরীতে। আপনি হাসান আব্দুল্লাহ, আপনাকে দেখা যাচ্ছে না, আমি আপনাকে একটু জানতে, আপনার কাছে একটু জানতে চাই, যেখানে ঘটনাটা ঘটেছে, যে মাদ্রাসায় হামলাটা হয়েছে এবং যেখানে হত্যাকাণ্ডটা হয়েছে, ওই জায়গাটা কোন পন্থীদের জায়গা? আচ্ছা, কোন মাদ্রাসাতে হামলা হয় নাই, 1 নম্বর বিষয়। বিষয়টা হয়েছে টঙ্গী ইজতেমা ময়দানে। ইজতেমা ময়দানটা 2017 থেকে সরকারের হাতে ন্যস্ত করা আছে। না না, ওই যে হত্যাকাণ্ড যেখানে ঘটেছে, ওই মানুষগুলো ওখানে যারা নিহত হয়েছে তারা ওখানে কি করছিল? তারা কোন পন্থীর সাথে সেখানে ছিল? আচ্ছা, এটা হচ্ছে, আপনি সম্ভবত টঙ্গী ইজতেমা ময়দানের বিষয়টা জানেন। এখানে 2টা ভাইটাল পয়েন্ট আছে। একটা হচ্ছে কামারপাড়ার এখানে বিদেশিদের একটা খিমা আছে, আর একটা স্টেশন রোডের এখানে একটা সাধারণ মরবার জন্য একটা মসজিদ আছে। তো মূলত ঝামেলাটা হয়েছে কামারপাড়া ব্রিজের এখানে, তারপরে ধাওয়া পাল্টা ধাওয়া করে সেটা একেবারে মাঠ পর্যন্ত আমরা আমাদের সাথীরা প্রবেশ করেছে, তারপর আমরা প্রবেশ করেছি। কোন পন্থীদের জায়গা আমি সেটা একটু সিম্পলি জানতে চাচ্ছি। ওইটাই বলতে চাচ্ছি, এটা কোনো পন্থীদের না, এটা সরকারের হাতে জোর ইজতেমা ছাড়া পুরো সময় লিখিতভাবে একেবারে কাগজ কলমে সরকারি ডকুমেন্টে লিখিতভাবে সরকারের হাতে। আমি ওই জায়গার মালিকানা নিয়ে প্রশ্ন করছি। আমি বললাম যে আপনারা যে দল ছিল কারা, এর সাথীরা যে একসাথে ছিলেন,
একদিকে জি। আপনার এক গ্রুপের বা এক পন্থী ছিলেন, অন্যদিকে আরেক পন্থী ছিলেন, এইভাবে তো হয় মানে কারা স্বাভাবিকভাবে। ছিল? জি জি হুম, জি জি হ্যাঁ, জি। মাঠের ভিতরে জুবের পন্থীরা ছিলেন, মাঠের ভিতরে জুবের পন্থীরা ছিলেন। যেখানে ঘটনা জি, হয়, ঘটনা হয়, হত্যাকাণ্ডের ঘটনা, সেখানে জুবাইর পন্থীরা ছিলেন, এই তো? জুবের পন্থীরা ছিলেন, জি জি জি। তো জুবাইর পন্থীরা আমি কি বলবো সর্বশেষ আপনাকে, আমি দুঃখিত, আমার মানে মার্ডারের কথা না, আপনি বলতে গিয়ে খোলা আমি মনে প্রশ্ন করেন, খোলা মনে প্রশ্ন এখানে করেন, কোনো আপনার সমস্যা নেই। জুবাইর পন্থীরা কি জুবাইর পন্থীদের লোকজনকে হত্যা করবে? বুঝি না, মানে জুবাইর পন্থীরা কি আরেকটু রিপিট, আমি আওয়াজটা শুনতে পারি নাই। জি, মানে জুবাইর পন্থীরা কি নিজেদেরকে নিজেরা হত্যা করবে তাহলে? হ্যাঁ, এই প্রশ্নটা হচ্ছে স্বাভাবিকভাবে কেউ নিজেদের লোকের উপরে হাত তুলবে, এটা সম্ভব না, কিন্তু যখন কোনো সংঘর্ষ হয় তখন কেউ কাউকে চিনে না। তো এখানে সংঘর্ষ যদি মানে মনে করেন ওইখানে কে গেছে? সংঘর্ষ কার সাথে হয়েছে? ওনারা যখন কামারপাড়া মোড়ে উস্কানিটা দিয়ে ধাওয়া পাল্টা দেওয়া হইল, ওনারা আত্মরক্ষার জন্য দৌড় দিলেন কোন দিকে? আপনি নিশ্চয়ই হয়তো ওই স্ট্র্যাটেজিক জায়গাটাতে আমি ওই পয়েন্টটা জায়গাটা চিনতে দৌড় দিতে পারছেন। কোথায় গেছে আমি জানি না। মজনুর, আমি কোনো পক্ষের না জনাব মজনুর, আমি ডেফিনেটলি আমি যৌক্তিক কিছু প্রশ্ন করছি আপনাকে, লজিক্যাল কিছু প্রশ্ন করছি, আমি ভুল হতে পারি। আমি তাহলে যেহেতু আপনাকে ঘটনাটা কথাটা জানিনি, আরেকবার বলি, একটা যে কথাটা বেসিক আমি নলেজ দুবার থেকে বলতে পারিনি। জাস্ট যৌক্তিক কিছু প্রশ্ন করছি তর্কের খাতিরে। এটা হলো, যে জায়গায় ঘটনা হলো সেখানে জুবাইর পন্থীরা, তাহলে জুবাইর পন্থীরা নিশ্চয়ই জুবাইর পন্থীদেরকে মারেনি। আপনারা সেখানে গেছেন, যাওয়ার কারণে দুই পক্ষের একটা মুখোমুখি অবস্থান হয়েছে, সেখানে একটা ঘটনা, এই তো? সাইফুল ভাই, যখন কোথাও সংঘর্ষ হয়, যেরকম মনে করেন আমার 40,000-এর 4,000-কে আমি চিনি না চেহারায়, আমি নামেও চিনবো না, বাকি আমাদের সাথে এতটুকু আমি চিনি, এরকম যদি 1,000-কে আমি চিনবো কিনা বলতে পারবো না। ঠিক এরকমই যখন কোনো সংঘর্ষ হয়, আল্লাহ না করুক, যেহেতু প্রত্যেকের মুখে দাড়ি, প্রত্যেকের গায়ে পাঞ্জাবি, তো এই অবস্থার ভিতরে কে কোন পক্ষ, কে কোন দিক, এটা আসলে বোঝাই মুশকিল হয়ে যায়। কোথায় মুশকিল? এবং আমরা আপনি এতক্ষণ এসেছেন আসল কথায় জনাব মজনুর, আমি আছি, আপনার কাছে আছি, তবে হাসরাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম, তাদের তাদের অনেক কষ্ট হচ্ছে যে আপনারা তাদের সাথে কথা দিয়েছেন, কথা দেওয়ার সত্ত্বেও এই যে ধাওয়া পাল্টা ধাওয়া, ওই পর্যায়ে গেলেন কেন? এটা আপনি যদি এলাকাটা যদি চিনেন, তাহলে আপনি জানবেন যে আমি আপনাকে স্পষ্ট করে বলেছি, সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত যে রাস্তাটা, টঙ্গী ইজতেমা ময়দানের একটা নদীর পশ্চিম পাশ, আর ওনারা ছিলেন নদীর পূর্ব পাশ। ওনারা পূর্ব পাড় থেকে কামারপাড়া ব্রিজ হয়ে লাঠি হাতে আহসানিয়া মিশন হসপিটাল পর্যন্ত আসছিলেন। এটা সাক্ষী হচ্ছে উত্তরা পশ্চিম থানার ওসি সাহেব, ওসি হাফিজ। তিনি রাত্রেবেলা ওনাদেরকে মাঠে ঢুকিয়ে দিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করতে আসছেন। আরেকজন অফিসার ছিলেন, ওনার নামটা আমি জানি না, উনি ইউনিফর্মে ছিলেন না, তিনি 2.5 লক্ষ পুলিশ অফিসারদের একটা সংগঠন বা কোনো একটা ইউনিটি আছে, সেটার সভাপতি। এই দুইজন ব্যক্তি আমাদের সাথে রাত্রে দেখা করেছেন। ওনারা বললেন যে আমরা প্রথমে চিনতে পারি নাই কোন পন্থী, পরে যখন জানতে পারলাম ওনারা মাঠের ভিতর থেকে পূর্ব পাশ থেকে ব্রিজ হয়ে আহসানিয়া মিশন পর্যন্ত চলে আসছেন, তাহলে এই মাত্র আমরা দুইজন মিলে আমাদের ফোর্স দিয়ে তাদেরকে ঢুকিয়ে তারপর আপনাদের সাথে দেখা করতে আসছি। এই হচ্ছে রাত মনে হয় 2টা বা 2:15-র দিকে বা 2:30-টার দিকে ওনারা আমাদের সাথে এসে কথাটা বললেন। এরপর ওনারা চলে গেলেন। আবার রাত 3টা হবে না, 3:30 থেকে 3:45 এই টাইমের ভিতরে ওনারা আমাদের সাথীরা সারা বাংলাদেশ থেকে বাসে করে এসেছে, বিভিন্ন জায়গায় ওনারা বাসে হামলা করেছেন। একদম আমার কাছে ভিডিও রিপোর্ট আছে, আপনার হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব ভিডিও রিপোর্ট, যে ওনারা গ্লাস ভেঙে সাথীদেরকে আক্রমণ করেছেন। এখনো বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি আটকে আছে, গাড়ি আসতে পারেনি। এই অবস্থায় সাথীরা যখন ঢুকলো কামারপাড়া পর্যন্ত, ওনারা কামারপাড়া ব্রিজের নিচ থেকে বিদেশি ফরেন টেন্টের জায়গা থেকে ইট পাটকেল এবং ওই যে খের বা ছন বলে ওইখানে এরকম আগুন জ্বালিয়ে নিক্ষেপ করলেন অল্প কয়েকটা। এরপরে আমাদের সাথীরা তাকবীর দিয়ে উঠলো, যেটা আমি আগে বলেছি। এগুলি মানে ভাঙাটার ভিডিও আছে, কিন্তু এগুলির কোনো ভিডিও বা প্রমাণ আছে কিনা আপনার কাছে, যে আপনাদের উপরে? এইটা আজকে 6 ঘন্টার ভিতরে মনে করেন যে যতটুকু ভিডিও হয়েছে, যেটা ঘুটঘুটে অন্ধকার, রাত 3টা 3:30, তারপর কেউ না কেউ করেছে,
আমি আশা করি হয়তো 6 ঘন্টার ভিতর আমরা কিছু ভিডিও পাবো ইনশাআল্লাহ, এবং আমি আপনাকে দিব ইনশাআল্লাহ, আমি আপনাকে সব ভিডিও দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ছন মারার প্রেক্ষিতে পরে আমাদের সাথীরা তাকবীর দিয়ে ওদিকে ধাওয়া দিল, ওই কি বলে এটাকে, কামারপাড়া ব্রিজের দিকে। আর ওনারা কামারপাড়া ব্রিজ থেকে তখন আবার একটু পিছন দিকে গেলেন, গিয়ে আবার ধাওয়া দিয়ে আসতে চেষ্টা করলেন। তখন একটা ধাওয়া পাল্টা দেওয়া হইলো, 10-15 মিনিটের বেশি হবে না। এরপরে ওনারা চলে গেলেন ওনাদের বিদেশি ফরেন টেন্ডের যে গেট, সেটাতে ভিতরে ঢুকে তালা মারতে নিলেন। তখন আমাদের যে ধাওয়া করা সাথীরা ওনার তালা মারতে দেন নাই, ওই যে অবস্থায় ছিল ওটা ভেঙে ওনারা ঢুকে গেছেন। এইখান থেকে ঘটনার সূত্রপাত। এখন আপনি বলতে পারেন, আপনার প্রশ্ন এটা আসবে আমি জানি। এরপর দুজন মারা গেলেন জুবাইর পন্থী, যতটুকু এই পর্যন্ত। আমার এটা জুবাইর আমার প্রশ্নটা একটা আসি একটু হাসান আব্দুল্লাহ। এক নম্বর বিষয় হচ্ছে কোনো দ্বন্দ্ব, কোনো সংঘাত, কোনো মতানৈক্য, সেটাকে যদি সুরাহা করতে যায়, মধ্যস্থতা করতে যায়, সমাধান করতে যায়, এটা কি কোনো অপরাধ কিনা, এটা কি ইন্ধন কিনা, এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে এই যে আমরা আপনাদেরকে এত রাতে গেলাম, 2 পক্ষের সাথে কথা বললাম, এটা কি কোনো পার্টিকুলার কোনো পক্ষ অবলম্বন হয়েছে কিনা এই ঘটনাতে, যে আমি এই পক্ষের অবস্থান নিয়েছি, ওই পক্ষের বিপরীত অবস্থান নিয়েছি, বিষয়টা কেমন ছিল? তারা ভুল করলো কিনা এত রাতে গিয়ে এই যে আপনাদের একটা মুখোমুখি অবস্থান, এটা কি তাদের ভুল হয়েছে বলে মনে করেন? আমি একটু এই প্রশ্নের উত্তর চাই, জনাব মুয়াজ্জনুর বলবেন, তবে আব্দুল্লাহ আল মাসুদ আপনার কাছ থেকে শুনতে চাই, প্রশ্নের উত্তর আপনার কাছে শুনতে চাই। আমার মুয়াজ্জনুরের কাছে একটু দুঃখিত জনাব আব্দুল্লাহ আল মাসুদ, মুয়াজ্জনুর কথা শেষ করেননি। পরবর্তীতে যখন আপনার পাল্টা ধাওয়া করতে গেছেন, এই দুজন মানুষের মৃত্যু তাহলে কে ঘটালো? আচ্ছা, মৃত্যুটা কখন হয়েছে, কে করেছে, পার্টিকুলারলি কে খুনি, এটা তো আমরা দেখি নাই। কিন্তু আমরা ইজতেমা ময়দান থেকে মানুষকে হত্যা করার যে সমস্ত সরঞ্জামাদি উল্লেখ করেছি, এটা আমি আপনাকে দেখাতে চাই, এবং এটা আমি লাইভের একটা পর্যায়ে দেখাবো ইনশাআল্লাহ। তো এখন কে খুন করেছে আমি দেখি নাই। ওটা হত্যাকাণ্ড কোনো ইনসিডেন্ট ওখানে দেখানো যাবে না। এবং আমরা এবং এমন কয়েকজনকে আমরা আটক করেছি, আমাদের হাতে এই মুহূর্তে আছে। এটার সংখ্যাও আপনার 30-40-এর কম হবে না, এই মুহূর্তে আছে। এটা আপনি দেখতে চাইলে আমি দেখাবো, যাদের হাত থেকে আমরা কি বলে এটাকে, এরকম ছোট সাইজ ক্রিচ বলে মনে হয়, যেটা দিয়ে একসাথে একাধিক মানুষকে ইয়া করা যাবে, মানে পেটের ভিতরে আঘাত করা যাবে। এবং আপনারা জানেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুরসাল নামে আমাদের একটা বাচ্চা ঢাকা মেডিকেলে না, হ্যাঁ ঢাকা মেডিকেলে ওনার ভুঁড়ি কাটে ফেলাইছে, ওনার ভুঁড়িটা বের হয়ে গেছে, অর্থাৎ এমন জোরে ছুরিতে আঘাত করছে ভুঁড়িটা বের হয়ে গেছে। আমরা টঙ্গী ইজতেমা ময়দানে প্রবেশের সাথে সাথে দেখলাম এক হাত, ওই যে বাঁশের কঞ্চির মাথাকে চোখা করে ওনারা এরকম এক মুঠ তৈরি করে রেখেছেন, এক একটা সাইজ এক হাত করে এগুলো ওনারা রেডি রেখেছেন আক্রমণের জন্য। আক্রমণের ঘোষণা দিয়ে গেলেন মামুনুল হক, রক্ত চাইলেন জুবায়ের সাহেব, ওনারা প্রস্তুত হয়ে বসে থাকলেন মাঠে। এরপরেও যদি বুঝেন আপনারা, ভাই শুনে এগুলা বুঝেন, আপনি বলতেছেন একজন ইসলামিক মানুষ, দাড়ি টুপিওয়ালা মানুষ, আমরা সারাদিন হচ্ছে টিভি টক শো মাঠে ময়দানে আমরা বলে বেড়াবো যে দাড়ি টুপিওয়ালা মানুষদের হচ্ছে অধিকার বঞ্চিত করা হয়েছে, জেলে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, আবার আপনারাই বলতেছেন অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতেছে। মানে আপনি এটার প্রভাব বুঝতেছেন, ইম্প্যাক্ট বুঝতেছেন? আমি হাসনাত ভাইকে বলতে চাই, যদি সত্যিটা হয়ে থাকে তাহলে কি আমার বলা অপরাধ? আপনি তো অনেক প্রশ্ন করলেন, যদি সত্যিটা হয়ে থাকে তাহলে বলা অপরাধ? না, আমি হাসনাত ভাইকে প্রশ্ন করলাম, এটা কি যদি সত্যি হয়ে থাকে, আমার কাছে ডকুমেন্টস থাকে, তাহলে কি বলাটা অপরাধ? আমরা হাসনাত আব্দুল্লাহ, আমরা সমাধানের ব্যাপারে কি করা যায় এটা নিয়ে বলছি পরে। তবে আব্দুল্লাহ সাগর ভাই 1 মিনিট, জাস্ট 30 সেকেন্ড। ওই মজবিন নূর ভাই বলছেন যে ওনারা কয়েকজনকে আটক করে রেখেছেন, ওনারা কি আইনগতভাবে কাউকে আটক করে রাখতে পারে? উনি কিন্তু নিজের মুখের কথা যে আটক করে রেখেছেন, এবং আমরা জানতে চাই কাদেরকে আটক করেছেন। এটার উত্তরটা আমি দিব। আপনি কাদেরকে আটক করে রাখছেন আমি উত্তরটা দিব, আটক করতে পারি কিনা। জি বলেন। জি বলুন ভাই। জি, আমরা ওনাদেরকে এই জন্য আটক করেছি যে ওনাদের কাছে ধারালো অস্ত্র
এবং ওনাদের মোবাইল বাজেয়াপ্ত করার পর কাকরাইলের সাথে ছবি আদান প্রদান, নির্দেশনা ইত্যাদি বিষয়ে ওনারা যে সমস্ত জঘন্য পরিকল্পনা করছিলেন, সেগুলি জানার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে ওনাদেরকে যদি এইভাবে মাঠে আমরা ছেড়ে দিই, নিজেরা যদি কোনো দুর্ঘটনার শিকার হয় সেটা আমাদের উপরে দায় চাপাই দিবেন। ওকে, সুস্পষ্ট দুই একজনকে আমরা পেয়েছি এটা হাতে মানে রক্ত আপনাকে সহকারে, আইনশৃঙ্খলা এখন আমাদের বাহিনীর কাছে হাতে আছে। তুলে দেওয়ার জন্য, তাই হস্তান্তর আমরা করার জন্য তাদের ওনাদেরকে আটকে রেখেছেন, আমাদের তাই তো? হেফাজতে রেখেছি, আমরা হেফাজত। ওনাদেরকে আমাদের হেফাজতে রেখেছি। Fine. মামলা That's good. হচ্ছে, মামলায় ওনাদেরকে গ্রেফতার দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আমরা ওনাদেরকে উঠিয়ে দিব। আর আরেকটা মাঠের একটা সর্বশেষ তথ্য আপনাকে দেই সাইফুল সাগর ভাই, মাঠের একটা সর্বশেষ তথ্য দেই। আমরা আক্রমণ হামলা মামলার পক্ষে কিনা এটা আপনি একটা তথ্য দিয়ে বুঝবেন, আপনি আর্মির থেকে এটা দলিল নিতে পারেন। এই মাত্র আর্মির এসেছিলেন, আমরা ওনাদেরকে খোঁজ দিয়ে ফোন করে মাঠে এনেছি। রাত্রেবেলা আমরা যখন টঙ্গী ফরেন টেন্টে প্রবেশ করলাম, সেখানে একটা ছোট্ট মাদ্রাসা আছে, সেখানে কোমলমতি বাচ্চারা আছে এবং তাদের উস্তাদরা আছেন। আমরা তাদেরকে বলেছি আমরা দরজা লাগিয়ে দিচ্ছি, আপনারা মাদ্রাসার ভিতরে অবস্থান করেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমরা সকালবেলা পুলিশ অথবা আর্মি ডেকে আপনাদেরকে বুঝিয়ে দিব। আলহামদুলিল্লাহ ওনারা আমাদের কথা শুনেছেন, চুপচাপ নীরবে সেখানে অবস্থান করেছেন। জি এক জি, ঘন্টা আগে, আপনি বলেছেন, শুনেন এক মজবিন ঘন্টা নূর ভাই, আগে আপনি বললেন যে মাদ্রাসার মধ্যে, শুনেন, মাদ্রাসার মধ্যে ছাত্ররা কথাটা নিরাপদে বন্ধ আছে। করতে বলেন সাইফুর না, সাইফুল সাগর আপনার ভাই। কথা তো মিস আমি গাইড। অভদ্র না জায়গায় না, কথা বলতে পারি না, আপনি আপনি একটু মিউট করেন প্লিজ শুনেন, আপনাকে। না খানকে মিউট করেন প্লিজ। না সাগর ভাই, উনি বলছেন যে খানকে মাদ্রাসার মিউট মধ্যে করেন প্লিজ। ওস্তাদরা এবং ছাত্ররা নিরাপদ আছেন, কিন্তু একজন ওস্তাদও কাকরাইলের নিরাপদ নাই। সবাইকে আহত করা হয়েছে, কারোর পাও ভাঙ্গা হয়েছে, কারোর মাথা ফাটানো হয়েছে। কাকরাইলের যারা ওস্তাদ আচ্ছা, একজনও এখানে আমি ভালো একটা নাই। কথা বলি আপনাকে একটু, সাইফুল জনাব সাগর ভাই, আপনি আমাকে আচ্ছা কথাটা শেষ একটু করতে একটু দেন প্লিজ। আপনার সাইফুল রফিকুল্লাহ ভাই, খান, আমি আমার কথা শেষ একটু করতে একটু চাই। আপনি ফজলুল সাহেব, মামুনুল জনাব হক সাহেবের ফজলুল কথা সাহেব, বলছেন। জি, আপনি মামুনুল জনাব হক সাহেবের ফজলুল কথা সাহেব, বলছেন, না আমি রক্তে লাল যখন হয়ে বলবো, যাবে। প্লিজ আমরা প্লিজ রক্ত আপনি দিব। দয়া করে সম্মানিত 30 সবাই, সেকেন্ড, 10 সম্মানিত সেকেন্ড, আমার সাগর ভাই 10 সেকেন্ড। উনি বলছেন যে মামুনুল হক সাহেব বলছে যে আমরা রক্ত দিয়ে, মানে রক্ত লাল করে দিব। হ্যাঁ, আমরা বলছি যে আমরা ইসলামের জন্য, ওয়াহদানিয়াতের জন্য রক্তে লাল করব, কিন্তু আমরা বলছি রক্ত দিব আর ওনারা রক্ত নিছেন। এটাই হলো মূল বিষয়। আচ্ছা ঠিক আছে, মুসলমান এই নিয়ে মুসলমানের যেটা কিসের করেছেন রক্ত দেওয়া? হাসনাত এই যে আব্দুল্লাহ মুফতি স্পষ্ট করে সাহেব, বলেছে, মুসলমানের তদন্ত হবে, কিসের রক্ত তদন্তের দেওয়া? পর শক্ত তদন্ত হবে। মুসলমানের এরপর কিসের রক্ত দেওয়া? একটু মুয়াজ্জম সাহেব, এই সেটা রক্তের পর, প্রশ্ন তো আপনার এই কাছে। রক্তের পর আপনারা তো চূড়ান্ত হাসানাত সমাধানের আব্দুল্লাহ ভাই এবং জাজি সালামকে ব্যবহার করছেন। একটু এখানে বিতর্ক আমরা করব। সাগর ভাই, আমি আপনাকে একটা দুই রিকোয়েস্ট করি। পক্ষকে নিয়ে, দুই পক্ষের সর্বোচ্চ পর্যায়ের ইয়ে নিয়ে এই ফেজে বলে আমি ভেবেছিলাম না এইসব বিষয়ে আর কথা বলবো না, কিন্তু যে অবস্থানে গেছে আমাদের মনে হয় এখন আমাদেরকে কথা, আপনাদের এইসব বিষয়ে কথা বলতে হবে, মাথা ঘামাতে হবে, কারণ আমরা চাই না আমি মনে করি বলা ইসলাম, উচিত। আমাদের এই ধর্মকে নিয়ে কেউ কটাক্ষ করুক, কোনোভাবে আমরা মানবো না। আপনারা এই লাইনে আছেন, আপনারা আমাদের মুরব্বী, আপনাদেরকে সম্মান করে, আপনার ধর্মীয় মুরব্বী আমাদের, কিন্তু আপনাদের কারণে পুরো ইসলাম ধর্ম প্রশ্নবিদ্ধ হোক, এটা আমরা কোনোভাবে এলাও করবো না, কারণ আমরা আমরাও কেউই চাই না, কোনো ধর্মকে লালন মুসলমানই করি, চাই না। পালন করি। না আপনারা চান না, জি, কিন্তু ঘটনা তো হলো। কে ঘটিয়েছে তাহলে? এই জন্য বলছি, আসাদ আব্দুল্লাহ, এই জন্য আসাদ বলছি আব্দুল্লাহ সাইফুল সাগর ভাই, সাইফুল আসাদ সাগর ভাই, হুম, আপনি আমাকে একটা টাইম মানে নির্দিষ্ট করে দেন যে আমি শুধু এই টাইমটার মধ্যেই কথা বলবো। আপনি এই বলবেন টাইমে মজনু কেউ সাহেব, ইন্টারাপ্ট করতে পারবে আপনি না, আমার ভাই, কেউ ইন্টারাপ্ট ওনারাও করতে আমার পারবে ভাই, না। আপনিও আমার ভাই, আমরা এখানে কোনো পন্থীকে আলাদা ভাবে আমি আর হাসান আব্দুল্লাহ তোকে দেখতে চান, দেখি না, কারণ আমরা দুই চোখে আপনাদেরকে এক একজন আমাদের কাছে এক একটা চোখের মতো, সুতরাং সমানভাবে আমরা দেখি। আপনি একটু শুনুন, কারণ এখানে দুজন মানুষ নিহত হয়েছে, এটা হলো আমাদের কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি তো কথাটা শেষ করতে পারি না এই পর্যন্ত। এই মাত্র দেখলাম আমাদের নিউজ পেপারে খবর এসেছে 3 জন এ পর্যন্ত নিহত হয়েছে। এটা চারটিখানি কথা নয়, 3 জন মানুষের প্রাণ চলে গেছে। চলে যাব। জি, আমি আব্দুল্লাহ মাসুদ আপনার কাছে কথা শুনবো। আব্দুল্লাহ মাসুদের কথা শুনে জনাব হাসান আব্দুল্লাহ আপনার কাছে আসছি। আপনি এরপর আপনাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে কি ধরনের সমাধানের দিকে যাচ্ছেন আপনি বলবেন, তবে আব্দুল্লাহ মাসুদের কথা শুনতে চাই। জনাব আব্দুল্লাহ প্লিজ। আমি শুরুতেই সাগর ভাই আপনাকে ধন্যবাদ জানাই এই বিষয়ে এইভাবে ওপেনলি আলোচনা করার ব্যবস্থা করার জন্য। আমার কাছে আপনি আসলে মূলত শুরুতে যেই প্রশ্নটা করেছেন, আমি সেই প্রশ্নটা নিয়ে আলাপ করব। আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের দায় কতটুকু সেটা নিয়ে প্রশ্ন করেছিলেন। তো এখানে শুরুতে আমি একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনাদের পুরো আলোচনা আমি এতক্ষণ মনোযোগ দিয়ে শুনলাম, এবং হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কথায়, আপনার কথায় বারবার, এবং আমাদের মুয়াজ্জমিন নূর ভাইয়ের কথায়ও একটা জিনিস বারবার উঠে আসছে,
সেটা হচ্ছে জুবায়ের পন্থী। তো আমরা আসলে তাবলীগের মধ্যে জুবায়ের পন্থী বলে কাউকে চিনি না। কারণ যারা মাওলানা সাদ সাহেবের অনুসারী, নিজেদেরকে তারা মাওলানা সাদ সাহেবের অনুসারী বলে দাবি করেন, একজন ব্যক্তির অনুসারী বলে তারা নিজেদেরকে দাবি করেন, একজন ব্যক্তিকে তারা আমির হিসেবে মেনে নিয়েছেন, একজন ব্যক্তির অধীনে তার নেতৃত্বে তারা তাবলীগের কাজ করবেন, এটা তাদের অন্যতম দাবি। এবং এই দাবিকে কেন্দ্র করেই মূলত এত সংঘর্ষ, এত সংঘাতের উৎসব। কিন্তু অপরপক্ষে যারা আছেন তারা কিন্তু নির্দিষ্টভাবে কোনো একজন ব্যক্তির নেতৃত্বে কাজ করবেন, কোনো একজন ব্যক্তিকে তারা আমির মেনে নিয়েছেন, এরকম কিন্তু না। এবং অপর দলের যারা আছেন তারাও কিন্তু নিজেদেরকে জুবায়ের পন্থী বলেন না। উনারা যেরকম নিজেদেরকে সাদ সাহেবের দিকে সম্পৃক্ত করেন, এই পক্ষের লোকেরা কিন্তু নিজেদেরকে সাদ সাহেবের মাওলানা জুবায়ের সাহেবের দিকে সম্পৃক্ত করেন না। আমি এজন্য বলছি না, এখানে ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। মানে সাতপন্থী তারা তো বলে নিজেদের সাতপন্থী আর অ্যান্টি সাতপন্থী ধরে নিলাম, আপনারা যারা আছেন সবাই সাদের বাহির। এখন এই দুটো পক্ষ মুখোমুখি অবস্থানে এসে সাগর ভাই, আমি একটু অনুমতি চাচ্ছি। সাগর ভাই, আমার 10:30টায় সংবাদ সম্মেলন আছে। আপনি কি আমাকে আজকের মতো একটু অনুমতি দিবেন? আমি যাব। আমরা এখন শেষ করে দেবো, কারণ এরপরে এটা নিয়ে কি হতে যাচ্ছে আমি হাসান আব্দুল্লাহ সহকারে আপনার হাসান আব্দুল্লাহ আমি ছোট্ট একটা সংশোধনী দিলাম, আমি ছোট্ট একটা সংশোধনী দিয়ে তারপরে সামনে যাচ্ছি। সাগর ভাই, আমাকে একটু সুযোগ দিবেন। বলতে পারি অপরপক্ষকে না বলে আমরা পুরাই নিজামী পন্থী বলতে পারি আর কি। এরপরে আমি হাসানাত আব্দুল্লাহ ভাইদেরকে বলবো যে হাসানাত আব্দুল্লাহ ভাই যে এই প্রশ্নটা তুলেছেন যে এটার মীমাংসা করতে যাওয়া এটা অপরাধ কিনা, মীমাংসা করতে যাওয়া অবশ্যই অপরাধ না। এটার জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে দুই পক্ষের যে একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়েছে সেখানে তারা তাদের নিজেদের আন্তরিকতা থেকেই তারা গিয়েছেন। তারা এখানে না গেলেও আসলে তারা এখানে যাওয়ার জন্য বাধ্য ছিলেন না, তারা তাদের আন্তরিকতা থেকে এবং এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না হোক সেই জায়গা থেকে তারা তাদের দায় এবং দরদের জায়গা থেকে তারা গিয়েছেন, এটার জন্য তারা অবশ্যই ধন্যবাদ প্রাপ্ত। কিন্তু যারা তাদেরকে ইউজ করেছে, তাদের ভিডিও ধারণ করেছে, আমি আজকে সকালে ফেসবুকেও কিছু পোস্ট দেখলাম উসামা সাহেবের পেজ থেকে দেওয়া হয়েছে, যেখানে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস ভাই আব্দুল্লাহ মাসুদ সাহেব শোনা যাচ্ছে না আপনাকে? যারা তাদেরকে ভুল বুঝার, যারা তাদেরকে দায়ী করছে। তো আমি এই ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, হাসনাত আব্দুল্লাহ ভাই এখানে উপস্থিত আছেন, আমার অনুরোধ থাকবে যে ইন ফিউচারে আপনারা অবশ্যই আপনাদেরকে কারা ইউজ করছে, কারা ইউজ করছে না, কারা কিভাবে আপনাদেরকে ব্যবহার করছে, এই ব্যাপারগুলোতে যদি আপনারা সতর্ক না থাকেন, যেহেতু আপনারা এখন একটা নেতৃত্বের জায়গায় আছেন, তাহলে আসলে আপনারা আপনাদের দায় এড়াতে পারবেন না। আমরা এখানে বসে যতই বলি আপনাদের দায় নেই, কেন মনে করছেন তাদের সাথে একটু যারা আব্দুল্লাহ মাসুদ একটু আপনারা কেন মনে করছেন মুয়াজ্জুর সাহেবের কাছে তাদের ডাকে সাড়া দিলে তারা হাসনাত আব্দুল্লাহকে ব্যবহার করছে, এই মানসিকতাটাও কেন আপনাদের? না না, এটা তো স্পষ্ট, কারণ আমরা দেখতে পাচ্ছি অলরেডি সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও, এবং হাসানাত আব্দুল্লাহ ভাই নিজেও আপনি শুরুতে উনার একটা লম্বা স্টেটমেন্ট নিয়েছেন, আমি পুরো স্টেটমেন্টটা খুব মনোযোগ দিয়ে শুনেছি। শুরুতে ওখানে কিন্তু ভাই পুরো বিবরণ দিয়েছেন যে কিভাবে তাদের ভিডিও ধারণ করে সেটা আলোচনা চলাকালীন এগুলোকে পাবলিশ করা হয়েছে এবং ওনারা অনুরোধ করে সেগুলোকে মুছে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তো এগুলো তো স্পষ্ট, এটা তো আমার মনে করার তো কিছু নেই, এবং এটা তো আমার মনে করা দিয়ে না, আমি ওনার কথা থেকে ওনাদেরকে যে ইউজ করা হয়েছে এবং ওনাদেরকে এবং এই আজকে ওনাদেরকে নিয়ে যে প্রশ্নগুলো উঠছে যে তারা এটার ইন্ধনদাতা বা তাদের এখানে দায় আছে, এই কথাগুলো কেন আসছে ওই ভিডিওগুলোর কারণে এবং ওই পোস্টগুলোর কারণে এসেছে। তো এটা তো আমার মনে হচ্ছে না, এটা তো আমরা একবারে এটা সুস্পষ্ট, এটা হাসানাত আব্দুল্লাহ ভাইয়ের কথা থেকে আমরা আমাদের দায় আছে এটা সুস্পষ্ট, নাকি আমাদের দায় নাই সেটা? না না না, আপনাদের দায় না, আপনাদেরকে যে ইউজ করা হয়েছে এটা তো সুস্পষ্ট, আমি সে কথা বলছি। আমি আপনাকে বলছি না মনে করছেন এই তো না, আমি হাসানাত আব্দুল্লাহ ভাইদেরকে দায়ী করছি না, কিন্তু তাদেরকে যে এখানে ব্যবহার করা হয়েছে এই এতটুকু বুঝ যাতে তাদের থাকে এবং ইন ফিউচারে তারা যাতে হাসানাত আব্দুল্লাহ এখন সামনে করণীয় কি, আপনারা এখন থেকে কি করবেন? আমি শেখ জামান সাহেব একদম শেষের পথে আসছি। মজদুর সাহেব আপনি বলবেন, আমরা 5 সেকেন্ড একটু সময় দেন। জি, আমি একটু চলে যাব, তো তার আগে আমি একটু বলি নি, আপনি যে প্রশ্নটা হাসনাত আব্দুল্লাহ ভাইকে করেছেন উনি সুচিন্তিত মতামত দিবেন।
আমাদের সুস্পষ্ট প্রস্তাব, আমরা 1.5 মাস যাবত ওনাদেরকে সন্ধির প্রস্তাব দিয়েছি, ঐক্যের প্রস্তাব দিয়েছি, সরকারিভাবে বৈঠকের প্রস্তাব দিয়েছি। গত 4 নভেম্বর সরকার একটা চিঠি জারি করেছিল 2 পক্ষকে নিয়ে বসবে। আলহামদুলিল্লাহ আমরা গিয়েছি, ওনারা আসেন নাই। আমরা ওনাকে আজ পর্যন্ত 24টা চিঠি দিয়েছি শান্তির পক্ষে এবং শৃঙ্খলার পক্ষে, অহিংসভাবে কাজ করার পক্ষে, কেউ কাউকে বাধা দেবেন। আপনাকে আমি সবগুলি চিঠি দিব, সবগুলি চিঠি আপনাকে দিব ইনশাল্লাহ। এরপরেও ওনারা আমাদের সাথে বসেন নাই, কথা বলেন নাই, এই জন্য ওনাদেরকে আমি দোষারোপ করছি না, কিন্তু অনুরোধ করছি, যেহেতু 2টা মার্ডার হয়েছে, অত্যন্ত জঘন্য। হাদিসের মধ্যে আছে ইদাল তাকাল মুসলিমান বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে যদি 2 মুসলমান অস্ত্র নিয়ে সামনাসামনি মুখোমুখি হয় তাহলে তাদের উভয়ই জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব কোনো মুসলমানের হত্যা দূরের কথা, রক্ত ঝরুক, এটা যেন না ঘটে। এই জন্য আমরা ওনাদেরকে বারবার প্রস্তাব দিয়েছি যে আপনারা 2 সপ্তাহ আগে এই একই জায়গায় জোর করেছেন, এখন আমাদেরকে মাত্র 5 দিনের জন্য দেন। মজনুর চমৎকার কথা বলেছেন আপনি। হ্যাঁ, আমরা যেটা চাই, আমরা চাই দুই পক্ষ টেবিল টকে বসবে, প্রথমে টেবিল টকে বসবে। আব্দুল্লাহ মাসুদ সাহেব আসছি। হ্যাঁ হ্যাঁ, প্রথমে উভয় পক্ষ টেবিল টকে বসবে। আমি শুনবো আমি আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের প্রস্তাবটা শুনবো যাওয়ার আগে, তাহলে আমি আমার প্রস্তাবটা আগে দিই। আমরা চাই এটা টেবিলে সমাধান হোক, মাঠে না। আমরা উভয় পক্ষ বসি, আমাদের যত দাবি দেওয়া আছে, আমার যত দাবি দেওয়া, আমাদের ওনাদের যত দাবি দেওয়া আছে, সব আমরা পেশ করি। সমঝোতা বা সন্ধির জন্য শতভাগ দাবির উপরে অটল থাকা যায় না, আমাদেরও ছাড় দিতে হবে, ওনাদেরও ছাড় দিতে হবে। আমরা আগে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি করি, টেবিল টকে বসি, আমরা আমাদের জায়গা থেকে 50-50% ছাড় দিই, আপনারা আপনাদের জায়গা থেকে 50% ছাড় দেন। চলেন আমরা এক হই, আগে যেভাবে কাজ করতাম সেভাবে কাজ করি। আর তৃতীয় পক্ষ যারা তাবলিগে কখনো সময় দেয় না, তাবলিগে থাকে না, তাবলিগে যায় না, তাবলিগের চিল্লা 3 চিল্লা জোর ইস্তেমা কোনো কিছুর সাথে নাই, তারা হয়তো দিনের অন্য কোনো খেদমতের সাথে আছেন, মসজিদের খেদমত, মাদ্রাসাদের খেদমত, ওনারা যে তবলিগের ভিতরে বাম হাত ঢুকান, যেরকম এই যে রক্ত লাল করে দিব, এটা মামুনুল হক বলছে, উনি তবলিগের কেউ না। জুনাইদ আল হাবিব বলে সারা বাংলাদেশ অচল করে দিব, তাবলিগ কি সম্পূর্ণ একটা আলাদা ধর্ম? সাইফুল সাগর ভাই, সবাই কথা বলতে পারবে, সবাই কথা বলতে পারবে, করতে পারবে না। আমাদের ইসলাম ধর্মের একটা অংশ বা কোনো একটা সবাই কথা বলতে পারবে, কেন পারবে না? আমি বলি সাইফুল ভাই, কথা সবাই বলতে পারবে, প্রতিনিধিত্ব সবাই করতে পারবে না। প্রতিনিধিত্ব করবে কে? প্রতিনিধিত্ব করবে দায়িত্বশীলরা। আমি আপনি আজকে করছেন, আরেকজন কালকে করবে, কিন্তু এটা পার্মানেন্ট কোন প্রতিনিধি কেউ থাকবে যে অমুকই খালি প্রতিনিধি হবে, এটাও বা কেমনে পাবেন? না, যদি পার্মানেন্ট প্রতিনিধি থাকে তাহলে পার্মানেন্ট প্রতিনিধি যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি কথা বলতে পারি, কিন্তু পার্মানেন্ট প্রতিনিধি থাকবে না, কিছু বলতে পারবে না, অমুক কেউ এটা কিছু না তাই বলে কথা বলতে পারে, এরকম কোনো সুযোগ নাই। আমি সাইফুল সাগর ভাই শেষ করে দিচ্ছি, সাইফুল সাগর ভাই আমি শেষ করে দিচ্ছি। তাবলিগের কোনো প্রতিনিধি বা তাবলিগের কোনো সাথী কথা বলতে পারে না আমরা রক্ত ঝরাবো, আমরা রক্তে লাল করে দিব, এটা তাবলিগের কোনো সাথীর ভাষা হতে পারে না। উনি তাবলিগের প্রতিনিধি নন। তারা মুখে বলেছে, আপনারা হাতে বলে থাকে, এটা যদি আপনাদেরকে টার্গেট করে তাহলে অবশ্যই এটা ঠিক হয়নি, এটা আমরা জানবার চেষ্টা করব, এটা আসলে কাকে বলেছে। আমি একটু শেষ করি জনাব মজনু সাহেব, আপনারা আসলে কি চাচ্ছেন? আপনি বলছেন টেবিলে আমি চাচ্ছি উভয় পক্ষ টেবিল টকে বসে সিদ্ধান্ত নিবে, আর তৃতীয় পক্ষ দূরে থাকবে। তাবলিগের 2 পক্ষের মাঝখানে আপনি পছন্দ দিতে পারেন না। তৃতীয় পক্ষ এখানে কে? এখানে তৃতীয় পক্ষ হচ্ছে ওই সকল ব্যক্তি যারা তাবলিগের সাথে সারা বছর সম্পৃক্ততা নাই, ওনারা অতিথি পাখি, ওনারা অতিথি পাখি কি লাগবে? তাবলিগের তাবলিগ কাকে বলে? জন্য কি লাগবে?
এবং মাওলানা ইলিয়াস সাহেব কি এটা বলে গিয়েছেন, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ গিয়ে বলে গিয়েছেন করতে হবে। তাবলীগের লোক হওয়ার জন্য আব্দুল্লাহ মাসুদ সাহেব, আপনার প্রস্তাবটা শুনবো, আপনার প্রস্তাবটা শুনবো। ওপেন আমি একটা একটু জিনিস, আসি। এখানে যে কোনো আব্দুল্লাহ মাসুদ সাহেব চমৎকার, আমি ঠিক আজকে আছে। বিদায় নেই, আমার মাত্র 9 মিনিট আছে, আমাকে উঠতেই হচ্ছে, 9 মিনিট আচ্ছা, আছে। মুয়াজ্জম সামনে সাহেব, আজাদ চলে আমি আসবেন। ছোট প্রশ্নটা বলি, আমি চলে যাবেন, আপনারা কি চান সমাধান? একটু করতে চাই। আপনারা কি সময়, আমি ফেস দ্য পিপল এখানে আপনাদেরকে একটা সমাধানের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর না হলে শুধুমাত্র লাশ পড়বে এগুলির জন্য আপনারা দায়ী হবেন, সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে ক্ষমা করবে না, মাথায় রাখতে হবে। কারণ আপনাদের লাশ যে সাগর ভাই, আমি লাশ 1 মিনিট, পড়লো, আমি এই 1 মিনিট লাশের সময় দায় কে চাচ্ছি নিবে? সাগর ভাই। আসছি জনাব শেখ ওয়াহিদুজ্জামান, প্লিজ বলুন, 1 মিনিট। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, সাগর ভাই, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে খুব গুরুত্বপূর্ণ চেষ্টা। আমি আমার মনে হচ্ছে যেন এটা না বললেই এটা অনেকটা অসম্পূর্ণ থেকে যাবে আপনার এই প্রোগ্রামের আজকে। এখন থেকে 3 দিন আগে আপনার পুলিশ কমিশনার গাজীপুর উনাকে মেসেজটা আমি একটা ভয়েস মেসেজ পাঠাই এবং আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ বাংলাদেশ থেকে আসে এবং সেই মেসেজে উল্লেখ করা হয় যে একটা বড় রকম সহিংসতা ঘটতে যাচ্ছে বাংলাদেশে এবং এটার কারণে অনেক বড় রকম একটা দুর্ঘটনা ঘটবে এবং লাশ হবে। এই যে আজকে যে 2টা বা 3টা এরকম লাশের একটা চিন্তা ভাবনা চলতেছে। আমার কাছে ভয়েস মেসেজটা রেকর্ড আছে এবং আমি এটা পুলিশ কমিশনারকে পাঠাইছি। পুলিশ কমিশনার এটা কে উনি পাঠিয়েছেন? আমাকে বলেন যে এই বিষয় আমাকে যে মেসেজটা পাঠাইছে এটা কাকরাইলে একটা মাসওয়ারা চলতেছিল এবং সেই মাসওয়ারার মধ্যে 2 মিনিটের একটা রেকর্ড, এটা বললে আমি উপস্থাপন করব এবং পুলিশের কাছে আমি অলরেডি উপস্থাপন করছি। আমি জানতে চাচ্ছি কারা, কে পাঠিয়েছে, তাকে কি চেনেন কিনা? আমি যে পাঠাইছে আমি তাকে চিনি না, উনি পাঠিয়েছেন কাকরাইল থেকে একটা প্রোগ্রাম। আমি কণ্ঠ মানে চিনি, যারা যে কথা হচ্ছে যে দুই পক্ষ, একটা 2 মিনিটের বক্তব্য আর একটা 7 মিনিটের বক্তব্য। 2 মিনিটের বক্তব্য আমাকে কেউ নিয়ে যাবে? 2 মিনিটের বক্তব্য এবং 7 মিনিটের বক্তব্য, 2টা বক্তব্যই আমি পুলিশ কমিশনার গাজীপুর সাহেবের কাছে তার হোয়াটসঅ্যাপে আমি প্রেরণ করছি। আচ্ছা, এগুলো আমার কাছেও পাঠাবেন, এগুলো আমার কাছেও পাঠাবেন, এগুলো যাচাই করে জানবো যে কারা করেছে, কারা দিয়েছে। তার মানে এটা পরিকল্পনার কোনো একটা অংশ হতে পারে। রাইট, এইটা জি। আমি এই পরিকল্পনার কারণেই আমি আপনার সঙ্গে আজকে মানে থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ আল মাসুদের পর হাসনাত আব্দুল্লাহর কথা শুনে এরপর অনুষ্ঠানটা সেরকম প্রিয় দর্শক অনুষ্ঠানটিকে শেয়ার করবেন, আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত পৌঁছাবার চেষ্টা করবো। আব্দুল্লাহ আল মাসুদ প্লিজ। আমি ছোট্ট একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এই জোরটা ছিল মূলত 3 চিল্লা সাথীদের, কিন্তু আমরা দেখলাম যে ওয়াসিফ স্যার, ঠিক আছে, উনি হচ্ছেন যে একটা চিঠি ইস্যু করেছেন, যেখানে হচ্ছে যে উনি যত বেশি পরিমাণে পারা যায় মানে সাথী ভাইদেরকে নিয়ে আসা, হ্যাঁ, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত সাথীরা ছিলেন তাদেরকে নিয়ে আসা, মানে এখানে জোরটা ছিল 3 চিল্লা সাথীদের, কিন্তু ওনারা চিঠি ইস্যু করেছেন যে যত বেশি পরিমাণে পারা যায় ছাত্রদেরকে আমভাবে সাথীদেরকে নিয়ে আসা। এটা কেন করতে গেলেন? অথচ জোরটা ছিল হচ্ছে যে 3 চিল্লা সাথীদের, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওনাদেরকে বলা হয়েছিল যে দিয়াবাড়িতে জোর করার জন্য, ওনারা অনুমতি ছাড়াই কাকরা এই টঙ্গীর দিকে কেন চলে আসলেন? ওনাদেরকে তো দিয়াবাড়ির দিকে জোর করার জন্য প্রস্তাব করা হয়েছিল। এই 2টা বিষয় যদি একটু বলতেন মজ ভাই। আপনারা যে 40,000 সাথীর কথা বলছেন, এটা কি সবাই মানে 3 চিল্লা সাথী তো না? এরা আপনারা তো আমভাবে যাদেরকে যেভাবে পেরেছেন এইভাবে বাস ভর্তি করে লোক নিয়ে এসেছেন। আচ্ছা, ঠিক আছে, এটা প্রশ্নটা লম্বা। আমি মনে হয় এই আপনাদের এই বিষয়গুলো নিয়ে আমরা ফেসবুক পিপলে আমরা খুব শীঘ্রই আজকে কালকের মধ্যে হয়তো একটা আয়োজন করব। 2 পক্ষ থেকে আপনারা থাকবেন। এই আয়োজনটি হঠাৎ করে হয়েছে, এখানে বিস্তারিত কথা বলবার সুযোগ নেই। আপনারা 2 পক্ষ থেকে প্রয়োজনে সর্বোচ্চ লেভেলের প্রতিনিধিদের নিয়ে আমরা কিভাবে এটার সমাধান করা যায় নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমি এখন হাসনাত আব্দুল্লাহর কথা শুনে শেষ করতে চাই। হাসনাত আব্দুল্লাহ শুনতে পাচ্ছেন আমাকে? হাসনাত আব্দুল্লাহ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার কাছে একটু শুনতে চাই শেষ কথা। এখন এটা সমাধানের কল্পে আপনাদের পক্ষ থেকে কি ধরনের ভূমিকা রাখতে যাচ্ছে? এই এত বড় ঘটনার পর কোন দিকে যাচ্ছে সরকারের ভূমিকা? আমরা আমাদের সমগ্র বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার্থে আমরা দেখেছি 5 আগস্টের পরে আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের জায়গা থেকে। সেখানে আমরা ক্রিটিসিজমের শিকার হই, কখনো কখনো আমরা সেখানে মানুষ প্রেইজ করে, কিন্তু আমরা সমগ্র বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার্থে আমরা আমাদের জায়গা থেকে শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। আমরা বিভিন্ন পন্থা বা বিভিন্ন পক্ষ, বিভিন্ন গ্রুপ, এটা আমাদের কাছে আসলে মুখ্য না। মুখ্য হচ্ছে যে বাংলাদেশের স্থিতিশীলতা,
বাংলাদেশ স্থিতিশীলতা এবং সেই দায়িত্ববোধ থেকে, সেই দায়ভার থেকেই হচ্ছে আমরা গতকাল ছুটে গিয়েছিলাম এবং দুইজন আমরা সাতপন্থীদের সাথে গিয়েছিলাম এবং যারা এখানে বলছেন আলেম ওলামা পক্ষের যারা, আমরা তাদের কাছেও গিয়েছিলাম এবং উভয়ের সাথে আমাদের আমি তো মনে করি হাসনাত আব্দুল্লাহ আপনারা যদি না যেতেন তাহলে তো বিশাল রক্তক্ষয়ী একটা পরিকল্পনা ছিল। এখন আপনি যাওয়ার পরেও যে অবস্থা হয়েছে, হ্যাঁ আমরা সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি মিটিগেট করার জন্য এবং উভয় পক্ষের আলেম ওলামাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। আমরা হচ্ছে কেউ ছবি তুলেছে, কেউ ছবি তুলে নাই, বিষয়টা এমন যে ছবি তুলেছে মনে হয়েছে তার সাথে ভালো সম্পর্ক। আমরা আলেম ওলামাদের থেকে বিভিন্ন হেল্প নেই, এখানে অনেকে আছে, আমরা চেয়ে চেয়ে নেই, আমাদের এইটা প্রয়োজন, আমাদের আজকে এই জায়গায় যাচ্ছে, আমাদেরকে একটু এইটা যদি আপনারা দেন, একটা গাড়ি ম্যানেজ করে দেন, শুরুর দিকে আমরা এটাও চেয়েছি, সবার কাছ থেকে নিয়েছি। তো এই জায়গাতে কারো সাথে আমাদের খুব বেশি যে কারো পক্ষে আমরা কারো বিপক্ষে, বিষয়টা এমন না। ইসলামী বিষয় এটা যারা ইসলামী জ্ঞান সম্পন্ন মানুষ আলেম ওলামা রয়েছে তারাই সমাধান করবে, কিন্তু এই স্থিতিশীলতার দায়বোধ থেকে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে গিয়েছি, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাব। তবে এখানে যারা আলেম ওলামা রয়েছেন আপনারাই আমাদের আন্তরিকতা দেখেছেন, আপনারা আমাদের চেষ্টাটা দেখেছেন, সেটা ঠিক আছে, কিন্তু এখন এই ঘটনার প্রেক্ষিতে এখন কি ভূমিকা রাখতে যাচ্ছে, তাদেরকে কি বলবেন? তারা তো এখন একটা নতুন অবস্থানে আছে। আমরা অনুরোধ করব দুটি পক্ষকেই শান্ত থাকার জন্য, ধৈর্য ধরার জন্য। ইতিমধ্যে একজন ভাই একটা হাদিস বলেছেন বা কোরআন থেকে পাঠ করেছেন, আমি নিশ্চিত না, উনি যেটি বলেছেন যে একটি মুসলমান যখন আরেকটি মুসলমানের দিকে অস্ত্র, মানে প্যারাফ্রেজ যেটা, যে অস্ত্র তাক করবেন বা অবস্থান, জি হ্যাঁ ও করবেন, তাহলে তার অবস্থান জাহান্নামে হবে। তাহলে সেই জায়গা থেকে আমরা হচ্ছে মত পার্থক্য থাকতেই পারে, এখন মত পার্থক্য টেবিল ডিসকাশনের মধ্যে দিয়ে সমাধান হওয়া সম্ভব, কিন্তু সেটার জন্য টেবিল ডিসকাশন এই অ্যারেঞ্জমেন্ট কি আপনি করতে পারবেন, আপনারা করতে পারবেন? আমরা গতকাল এই প্রস্তাব দিয়েছি যে আপনারা একটু ধৈর্য ধরেন, আপনাদের উনাদেরকে ইতিমধ্যে ডেকেছে, আজকে কিন্তু উনাদের 12টায় মিটিং আছে বা 11টায় মিটিং আছে আজকে আমি যখন আপনার সাথে কথা বলছি, পূর্ব নির্ধারিত মিটিং সব পক্ষের, এটা পূর্ব নির্ধারিত মিটিং, আজকেই মিটিং আছে, অর্থাৎ ওই সময় পর্যন্ত আমরা ধৈর্য ধরতে বলেছি যে আপনাদের তো পূর্ব নির্ধারিত মিটিং যেহেতু আছে আপনারা ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, আপনারা কেন উপদেষ্টা ঘেরাও করার কি প্রয়োজন, মানে আপনাদের তো মিটিং এ ডেকেছে, এমন যে মিটিং নাই। তো এখন আমরা আমাদের জায়গা থেকে ভাই চেষ্টা করে যাব, আমাদের মাঝে মাঝে মনে হয় আসলে বিপ্লব করে এই আন্দোলন করে আসলে আমাদের ভুল হয়ে গেছে, আমরা আসলে আমরা সবার সহযোগিতা চাই, এই স্থিতিশীল বাংলাদেশ করার জন্য আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। আমরা যদি নিজেদের মধ্যে কনফ্লিক্টে জড়িত হই, আমাদের এক্সটার্নাল শত্রু যারা রয়েছে, বহির্বিশ্ব এখনো পর্যন্ত কনস্পাইরেসি হচ্ছে, এই যে আমাদের পরাজিত যে শক্তি, আমাদের যে যাদেরকে আমরা পালাতে বাধ্য হয়েছে যারা আওয়ামী লীগ, এখনো বিদেশে বসে ষড়যন্ত্র করছে, আজকে আপনি আমি মারামারি করি, আজকে আমরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাই, আর তারা বিদেশে বসে হাসবে, আমরা তাদেরকে হাসির উপলক্ষ তৈরি করার সুযোগ দিচ্ছি যে কেমন, যে দেখো থাকো তোমরা বাংলাদেশে। আমাদের এই আন্তঃকলহগুলো এটি হচ্ছে ফেসিস্টকে তার আরো বেশি ভালো থাকার সুযোগ করে দেয়, সেই জায়গা থেকে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ছাড় দেওয়ার আমরা আহ্বান জানাবো, সর্বোচ্চ ছাড় দেওয়ার। চমৎকার কথা বলেছেন, তারাও সর্বোচ্চ ছাড় দিতে রাজি, যেটা মুয়াজ্জম সাহেব বলেছেন। এখন বাকি রইল অন্য পক্ষ। জনাব আব্দুল্লাহ আল মাসুদ, আপনি কি মনে করেন কিনা একটা আলোচনা টেবিলে বসে সর্বোচ্চ ছাড় দিয়ে আসলে এটার সমাধানের পথে যাবে? অনুমতি দিতেন আমি একটু বের হবো ভাই। এক লাইনে আব্দুল্লাহ আল মাসুদ, এক লাইনে শুনে আমরা এখনই বিদায় নিচ্ছি। পূর্ব নির্ধারিত বৈঠক তো ছিলই, কিন্তু বৈঠক তো যে হাসনাত আব্দুল্লাহ ভাই তো বললেন আজকে বৈঠক ছিল, এখন বৈঠকের আগেই তো তারা 2-3 জন মানুষকে অলরেডি নিহত করে ফেলেছেন। মুয়াজ্জম ভাই বলছেন যে ওনার কথা অনুসারে মানে অস্ত্র ছিল এদের পক্ষে, আক্রমণ করেছে এরা, সবই করলো এরা, অথচ মারা গেল কারা? মারা গেল যাদের বিপক্ষে বলা হচ্ছে যে তারা অস্ত্র নিয়ে এসেছে, তাদের কাছে এই ছিল সেই ছিল, তারা আগে আক্রমণ করেছে, সব সুবিধা এদের ছিল, অথচ মারা গেল এরা। এটা হাস্যকর একটা ব্যাপার। তদন্ত করে দেখা যাবে, তদন্ত করবে অবশ্য পুলিশ
কর্তৃপক্ষ তদন্ত করবে, এরপর আমরা জানবো যে আসলে কারা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু আপাতত মনে করেন কিনা যে সামনের এই ঘটনাগুলি, সামনে এই আজকে কঠিন সময় অপেক্ষা করছে এই ঘটনার পর, এই কঠিন সময়ে এখন তো কিছু না ঘটে এই এখন মুহূর্তে টেবিলে এই ধরনের বসার ঘটনা মতো তো একটা সম্পূর্ণ পরিস্থিতি তৈরি অনাকাঙ্ক্ষিত, সম্পূর্ণ রকমের অনাকাঙ্ক্ষিত। কারণ দেশকে এখন যত বেশি স্থিতিশীল রাখা যায় ততই এটা আমাদের জন্য শুধু এটা আমাদের জন্য এখন ফরজ পর্যায়ে যে দেশকে স্থিতিশীল রাখা হবে। এখন দেশ অস্থিতিশীল হওয়া মানেই হচ্ছে এখানে আসলে মূলত এই যে পতিত স্বৈরাচারী যারা আছে তারা এখান থেকে সুযোগ নেবে। এবং এটাই কিন্তু সত্য যে যদিও এখানে এই দ্বন্দ্বটা অনেক আগ থেকে চলে আসছে, কিন্তু এই দ্বন্দ্বের ভেতর দিয়ে কিন্তু মূলত এই যে যারা হচ্ছে যে এই যে পতিত স্বৈরাচার যারা আছে তারা এখান থেকে সুযোগ নেবে। এই সুযোগটা দেওয়া আমাদের পক্ষে কোনোভাবেই উচিত হবে না। এবং এই ক্ষেত্রে অবশ্যই আমাদের আশা থাকবে, প্রত্যাশা থাকবে যে দুই পক্ষ এখানে তাদের সচেতনতা এবং সতর্কতার পরিচয় দিবেন। এবং পাশাপাশি আমি হাসনাত আব্দুল বাহিরকেও বলবো যে এই ব্যাপারগুলোতে তারা তাদের যে স্টেটমেন্ট আছে এটাকে তারা পাবলিকলি ক্লিয়ারলি তুলে ধরবেন যে তারা কোনো পক্ষের না, বা আসলে ঘটনাগুলো কি ঘটেছে। এখনই আমি হাসনাত আব্দুল্লাহকে বলবো তারা যেন তাদের অবস্থানকে তাদের ফেসবুকের মাধ্যমে এখন যারা দেখছেন প্রিয় দর্শক, তারা শুরুর দিকে দেখবেন হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাবে তাদের অবস্থান বলেছে, তারা কি করেছে না করেছে। এবং এখানে যারা উপস্থিত যারা ছিলেন দুই পক্ষ থেকে বলেছে হাসনাত আব্দুল্লাহদের শুধুমাত্র একটা নিউট্রাল চেষ্টা ছিল যে তারা যেন এই ঘটনাটাকে তাদেরকে যে ব্যবহার করা হয়েছে এটাও স্পষ্টভাবে ক্লিয়ার করা উচিত। কারণ অলরেডি তাদেরকে ব্যবহার করেনি কেউ, এটা আপনারা বলছেন। তারা গেছে শুধুমাত্র এই ধরনের কোনো মুখোমুখি অবস্থানে যেন না যায় সেটা বলবার জন্য, এবং উভয় পক্ষকে নিয়ে বসবার একটা পরিস্থিতি তৈরি করতে গেছে। এর আগে এই ঘটনা ঘটেছে, এখন কারা ঘটিয়েছে এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে আপাতত আমরা মনে করি যে আমরা ফেস দ্য পিপল আয়োজন করবো। আপনারা যারা উপস্থিত থাকতে চান শীর্ষ পর্যায়ে তাদেরকে নিয়ে খুব শীঘ্রই 2 দিনের মধ্যে আয়োজন করবো, এখানে অবশ্যই থাকবেন। প্রিয় দর্শক, আপাতত এখানে শেষ করছি। সবাই খুব ব্যস্ত। যারা জুবাইর ফরিদ, আবার কথা হবে। যে আমি হাসনাত আব্দুল্লাহ ভাইকে একটা রিকোয়েস্ট করতে চাই। যেহেতু রাত্রে 2টার পরে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কথা থেকে আমি বুঝলাম যে আক্রমণটা হয়েছে, তো আমাদের লোকেরা ঘুমন্ত ছিল। তো ঘুমন্ত অবস্থায় যাদেরকে ওরা বলছে যে 30 জনকে, পরে আপনাদের লোকেরা ঘুমন্ত ছিল, তারাও তো ঘুমন্ত ছিল। 2টার পরে শুধু আপনারা বিভিন্ন জায়গা থেকে সফর করে তারা আসছে, তারা ঘুমন্ত ছিল না। তারা যে 30 জনকে আটক করার কথা বলেছে, অস্ত্র ছিল কি ছিল না সেটা তো পরের বিষয়। তারা তো আটক করার কোনো রাইটস রাখে না, এবং তারা কি অবস্থায় আছে না আছে জানি না। কারণ রাত্রেবেলা যেহেতু আটক করছে, এখন 10:30 বাজে, এটা যে স্বীকার করছে। উদ্ধার করেন। আটক রেখে কোথায় রেখেছেন আপনারা? আটক কোথায় রেখেছেন? শোনা যাচ্ছে না মুয়াজ্জম সাহেব, আনমিউট করুন। আমি একটু বেরোতে যাচ্ছিলাম ভাই। জি শোনা যাচ্ছে? হ্যাঁ, কোথায় রেখেছেন? তাদেরকে টঙ্গী ইজতেমা ময়দানেই আমাদের সিকিউরিটি জায়গায় আমরা তাদেরকে আমাদের হেফাজতে রেখেছি, যেন তারা কোনো দুর্ঘটনার শিকার না হয়। আমরা সময় হলে, অর্থাৎ এখন তো সময় হয়ে গেছে অলরেডি 9:10টার উপরে বাজে, এখন পুলিশের সাথে যোগাযোগ করে তাদের নাম ঠিকানা পরিবারের সাথে যোগাযোগ করে পুলিশের হাতে তুলে দিব, এবং তাদেরকে আমরা সেই মার্ডার কেসের মামলার আসামির করব ইনশাআল্লাহ। সেই হিসেবে প্রক্রিয়া এখন কার্যক্রম প্রক্রিয়াধীন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনার যে ভিডিও ফুটেজগুলো দেখলেন, এই ভিডিও ফুটেজগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, সত্যি কিন্তু সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়নি সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ, এটাই মূলত একটা গুজব। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।